সেই রাতে কৌশিকবাবুর সাথে এমন এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল যেটা ওনাকে কিন্তু ভিতর থেকে একেবারে নাড়া দিয়ে গিয়েছে। সেই রাতটা কিন্তু আর 5টা সাধারণ রাতের মতো ছিল না। উনি বাড়িতে একা ছিলেন, সেই বাড়িতে যেই বাড়িতে উনি দীর্ঘ 12 বছর ধরে আছেন। সকাল থেকে রাত অবধি সব কিছুই কিন্তু খুব স্বাভাবিকভাবেই চলছিল। হঠাৎ করেই একটা ভয়ঙ্কর ঘটনা ওনার সাথে ঘটে যায় এবং তার পিছনে যে কি এক ভয়ঙ্কর কারণ রয়েছে সেটাই কিন্তু আমি এই ঘটনায় আজ আপনাদেরকে বলবো। এবং যিনি ঘটনাটা লিখে পাঠিয়েছেন তিনি জানিয়েছেন যে এটা ওনাদের পরিবারের একটা অত্যন্ত সত্যি ঘটনা। তো আপনারা বন্ধুরা কেউ কোথাও যাবেন না, পুরো ঘটনাটা প্রথম থেকে শেষ অবধি শুনুন। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে এবং তার থেকেও বড় কথা এই ঘটনাটা কিন্তু ভীষণ রকমভাবে ইন্টারেস্টিং। এক একটা পরিবারে এক একটা পুরো আগেকার দিন বলুন বা এখনকার দিনেও এমন অনেক পরিবারের এমন অনেক অজানা ঘটনা থাকে যেগুলো কিন্তু জেনারেশন বাই জেনারেশন তাদের সাথে কিন্তু হয়ে চলে এবং সেটার এক্স্যাক্ট কী কারণ সেটা হয়তো অনেক সময় জানাও যায় না, কিন্তু একটা অভিশাপের মতো কিন্তু অনেক জিনিসই পরিবারের মধ্যে ঘটে যায়। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা রাখি সবাই খুব আনন্দে আছেন, ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো বলা হয় সেগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কারোর জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কোনো ঘটনাও ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের ডেসক্রিপশানে যেতে হবে, দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন করা আছে। তো সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনাগুলো কিন্তু আমাদের কাছে পৌঁছে দিতে পারেন। আর যদি পসিবল হয় সেই ঘটনা সম্পর্কিত কোনো ছোট ছবি বা ছোট ভিডিও কিছু যদি থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন, তাহলে তো খুবই ভালো হয়। আর একটা রিকোয়েস্ট করব, আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো বলা হয় সেগুলো কিন্তু আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ভৌতিক, অলৌকিক, দৈবিক ঘটনা। তো আমি মনে করি এই ঘটনাগুলো যদি আরও অনেক মানুষ শুনতে পারেন তারা সেগুলো শুনে কিন্তু অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন, তার ফলে তারা অনেক বেশি সতর্ক ও সজাগ হতে পারবে। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। তার একটা ছোট্ট কথা বলে নিই, আপনারা হয়তো অনেকেই জেনে গেছেন এখন যে আমাদের একটা নতুন ইউটিউব চ্যানেল হয়েছে, চ্যানেলটার নাম হচ্ছে দ্য বং শপার। তো এই চ্যানেলে আমরা আমেরিকায় যেখানে থাকি তার আশেপাশের বাড়ি ঘর, প্রকৃতি, রাস্তাঘাট, এখানকার বাজার দোকানে কী কী পাওয়া যায় সেগুলোই দেখানো হয়। তো যদি ভালো লাগে ওই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবে। চ্যানেলটার নাম আমি আবার বলে দিচ্ছি, দ্য বং শপার। তো এবারে চলে যাচ্ছি আমি সরাসরি আজকের ঘটনায়। আজকে যে ঘটনাটা আমি আপনাদেরকে এখন বলতে চলেছি সেই ইমেলটা কৌশিকবাবু বাঁকুড়া থেকে করেছেন এবং উনি ইমেলটা শুরুতে উনি নিজের নাম কৌশিক বলেই কিন্তু মেনশন করেছেন, কিন্তু ব্র্যাকেটে উনি লিখেছেন যে উনি যে নামটা লিখলেন আমি যেন সেই নামটাই ঘটনা বলার সময় ওনাকে সম্বোধন করি, সেই নামেই। কিন্তু এই নামটা হতেও পারে তার আসল নাম বা হতে পারে উনি ওনার কোনো ছদ্মনাম ব্যবহার করেছেন। তার জন্য এই ঘটনাটা আমি যার বলছি তার নাম আদৌ কৌশিকী কিনা সেটা কিন্তু আমি বলতে পারছি না, কারণ উনি এখানে একটা ছোট্ট ধাঁধা রেখে দিয়েছেন যে আমার নাম কৌশিক, আবার ব্র্যাকেটে লিখেছেন যে আমার নাম কৌশিকী কিনা সেটা কিন্তু ধরে নেবেন না, এটা কোনো ছদ্মনামও হতে পারে। যাই হোক, তো আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না, শুধুমাত্র উনি এই ইনফরমেশনটা শেয়ার করেছিলেন ইমেলে, সেই জন্য আমি আপনাদেরকে এখানে বলে দিলাম। আচ্ছা, এবারে আমি ঘটনা সম্পর্কিত আপনাদেরকে প্রথমে কিছু কিছু কথা বলে নিই, তাহলে আপনাদের ঘটনাটা বুঝতে সুবিধা হবে, আমারও বোঝাতে সুবিধা হবে। বাঁকুড়ার একটা বলা যেতে পারে অভিজাত ফ্যামিলিতেই এই কৌশিক বাবুর কিন্তু জন্ম হয়, ঠিক আছে। এবং কৌশিক বাবুর বাবার দিকের যে ফ্যামিলিটা তারা কিন্তু বহু আগে তাদের একটা জমিদারি প্রথা ছিল, তারা জমিদার বংশের আর কি। তো যাই হোক, তো সেই জমিদারি ব্যাপার তো বহুকাল আগেই পাট চুকে গেছে, কিন্তু তারপরে যা হয় আর কি, সেই সময়কার যারা শরিক ছিল তাদের মধ্যে জমি জায়গা সব কিছু ভাগাভাগি হয়ে যায়। এবার ওনাদের একটা এই কৌশিক বাবুর দাদুর কিন্তু একটা বেশ পুরোনো আমলের বাড়ি ছিল, ঠিক আছে, সেটা ওই জমিদারি আমলের সময়কারী আর কি বাড়ি। এবার যেহেতু ঠিক তার ওই দাদুর ওই বাড়ির আগ দিয়ে কিন্তু জমিদারি প্রথা মোটামুটি ভাগাভাগি হয়ে যায়, ওই দাদুর আগের জেনারেশনেই
সব জমিদারি প্রথা ব্যাপারটা উঠে যায়। এবার উঠে গেলেও তার বাড়ি ঘর জমি জায়গা যা জমিদারিতে থাকে বুঝতেই পারছেন, প্রচুর বিষয় সম্পত্তির ব্যাপার, তো সেগুলো মোটামুটি ভাগাভাগি হয়ে যায়। এবার সেই সময় যাই হোক, মানে সব জেনারেশনেই, মানে আগেকার দিন বলুন বা এখনকার দিনেও বলুন, যেখানেই দেখবেন প্রচুর প্রচুর টাকা পয়সা জমি বাড়ি শরিক ভাগ বাটোয়ারার ব্যাপার থাকে, তো সেখানে কিছু না কিছু একটা কোন্দল বা কিছু না কিছু একটা সমস্যাও কিন্তু সেখানে থাকেই, খুব স্বাভাবিক, এটা থাকেই। যাই হোক, তো সেই সময়ও কিছু ঝামেলা অশান্তি হয় এবং তারপরে আর কি, যেহেতু ওটা বহু বছর আগেকার ব্যাপার, তো যাই হোক তারপরে সব ভাগাভাগি হয়ে যায়। এবং ওই বাড়িতে কিন্তু এই কৌশিকবাবুর বাবা যখন ছোট ছিলেন সেই সময়ে ওনারা সব ওই বাড়িতেই বড় হন, সব কিছু হয়ে যায়। এবং তারপরে ওইখান থেকে যেহেতু বাড়িটা অনেক পুরনো হয়ে গেছিল, তো সেই জন্য ওনারা ওই বাড়ির জমি সহ ওইটা বেচে দেন। বেচে দিয়ে ওনারা তখনকার মতো একটা অন্য বাড়িতে আর কি আসেন। এবার বিভিন্ন জায়গায় ওনাদের বেশ কিছু জমি জায়গা ছিল। যাই হোক, তো এরপরে এই ওই সেই বাড়িতেই অনেক বছর থাকা হলো। তো থাকার পরে ওই বাড়িটাকে আর কি যখন কৌশিকবাবুর বিয়ে হয়, তো উনি কী করেন, উনি সেই বাড়িটাতেই থাকাকালীনই বিয়ে করেন। তো তারপরে ওই বাড়িটা অনেক পুরনো হয়ে যায় বলে কৌশিকবাবু নিজে একটা বাড়ি করেন। কারণ ওনাদের এর আগে বিভিন্ন জায়গায়, ওই বাঁকুড়ারই বিভিন্ন জায়গায় ওনাদের যেহেতু জমিদারি ছিল, তো জমিদারি প্রথা উঠে গেলেও তার তো কিছু রেশ রয়ে যায়, বিষয় সম্পত্তি অনেক কিছুই থেকে যায়। তো সেরকমই উত্তরাধিকারে প্রাপ্ত একটা জমিতে উনি কিন্তু একটা বেশ ভালো করে সুন্দর বাড়ি করেন, আর ওনাদের বেশ আর্থিক অবস্থা ভালোই। তো এই বাড়িটায় বিগত 12 বছর ধরে কিন্তু কৌশিকবাবু থাকে, ঠিক আছে। আর ওনাদের যে একটা পুরনো যে বাড়ি ছিল, সেই বাড়িতে মাঝে মধ্যে ওনার বাবা আর কি মারা গেছেন। তো ওনার মা কি করতেন, উনি আর কি ওই বাড়িটা যেহেতু ওনার হাজবেন্ড বানিয়েছিলেন, তো সেই জন্য উনি ওই বাড়িটার প্রতি না ওনার একটা খুব টান ছিল। তো উনি কী করতেন, মাঝে মধ্যে ওই বাড়িতেও থাকতেন, ওই বাড়িটা তুলনামূলক একটু ছোট, আবার এই বাড়িতেও উনি থাকতেন, ঠিক আছে। তো মানে বছরে বেশিরভাগ সময়টাই উনি ওই বাড়িতেই থাকতেন, কারণ ওই বাড়িটাকে মেনটেন করতে হতো। আর ওখানে উনি বহু বছর সংসার করেছেন, আশেপাশে অনেক চেনা পরিচিত মানুষ ছিল। তো ওই জায়গা থেকে না উনি পুরোপুরি নিজেকে বার করে আনতে পারেননি। আর যেহেতু খুব বেশি ডিস্টেন্স নয়, তো উনি যাতায়াতের মধ্যেই থাকতেন। এবার কৌশিকবাবুর মানে ইন্টারেস্ট হচ্ছে বই পড়া, উনি বিভিন্ন রকমের বই পড়তে ভীষণ ভালোবাসেন। তো ওনার বই পড়তে খুব ভালো লাগে। এবার উনি বিভিন্ন সময় বিভিন্ন বই পড়েন, প্রচুর প্রচুর বইয়ের কালেকশন আছে, বিভিন্ন লাইব্রেরিতে ওনার কার্ড করা রয়েছে, সেখান থেকে বই আনেন পড়েন। আর সব থেকে বেশি যেটা ওনার ইন্টারেস্ট সেটা হচ্ছে যে বিভিন্ন জায়গার কালচার সম্পর্কে জানা, সেটা ওনার খুব ভালো লাগে। এবার ঘটনা হচ্ছে যে উনি বহুকাল খুব মানে এই পড়াশুনো নিয়ে থাকতেন, তারপরে নতুন নতুন গেম খেলতে ওনার খুব ভালো লাগে, যেগুলো মাইন্ড গেম টাইপ অফ, যে ধরনের মাইন্ড গেম হয় সেগুলো নিয়ে উনি খেলতে, বিভিন্ন রকমের ডকুমেন্টারি দেখতে, এগুলো করতে ওনার খুব ভালো লাগে। এবারে কৌশিকবাবুর যখন মানে ওনার স্ত্রীর যখন বাচ্চা হয়, তো ওনার বাচ্চা ছোট থেকেই না মানে খুব আর কি ইনকুইজিটিভ, কোনটা এটা কি ওটা কি, এটা কীরকম ওটা কীরকম, খুব প্রশ্ন করে। এবার এই ব্যাপারটার জন্য কৌশিকবাবুর মানে যখন ওর বাচ্চাটা আস্তে আস্তে ছোটো থেকে বড় হয়, সেই কারণে বাচ্চাকে বেশ কিছুটা সময় দিতে হয়। আর বাচ্চারা খুব, যেটা উনি লিখেছেন, যে খুব অনেক কিছু জানতে চায়, মানে কিছু একটা দেখিয়ে দিলেও বা একটা খেলতে দিলেও, এটা এরকম কেন, এখানে এরকম করে কি লেখা, এটার মানে কি, এটা ওদিকে কেন, ওটা সেরকম কেন, এইটা নিয়ে প্রচুর বাচ্চাটা প্রশ্ন করে। এবার বুঝতেই পারছেন, বাচ্চা মনে যদি প্রচুর প্রশ্ন আসে, তো তাকে তো আর বলা যায় না যে না আমি এটা বলবো না, তো তাকে সময় দিয়ে বোঝাতে হয়। আর এই বোঝানোর কাজটা কিন্তু কৌশিকবাবুই করতেন। ওনার স্ত্রীকেও যদি ওর বাচ্চাটা কিছু জিজ্ঞেস করতো, সে বাচ্চাটাকে উনি ওনার বাবার কাছে পাঠিয়ে দিত, আর কৌশিকবাবুর কাছে পাঠিয়ে দিত, যে ঠিক আছে তুমি এবার বোঝো, আমার অন্য কাজ আছে, আমি অন্য কাজ করছি। তো এই ব্যাপারটার জন্য কৌশিকবাবুর এই পড়াশুনো করা, নিজের যে এরিয়া অফ ইন্টারেস্ট যেগুলো রয়েছে সেগুলোতে উনি অতটা মনোনিবেশ করতে পারতেন না। এবার যেদিনকার ঘটনা আমি আপনাদেরকে বলছি, সেদিনকার মানে ঘটনাটা কিন্তু ঘটেছিল এই বাড়িতে, এবং সেদিন উনি বাড়িতে একা ছিলেন, ওনার মা ছিলেন সেই পুরনো বাড়িতে। আচ্ছা, কৌশিকবাবুর যিনি স্ত্রী, তিনি তার বাপের বাড়ি গেছিলেন। এবার বাপের বাড়ি যেদিন গেছিলেন, তার আগের দিন উনি আর কি, ওনার স্ত্রী তার আগের দিন বাপের বাড়ি চলে যান বিকেলবেলা নাগাদ, এবং পরের দিন সকালবেলায় কিন্তু ওনার বাড়ি চলে আসার কথা ছিল।
এবার সকালবেলা বাড়ি চলে আসার কথা, কিন্তু কোনো একটা কারণের জন্য কৌশিকবাবু স্ত্রী ফোন করে জানায় যে দেখো আমি আজকে ফিরতে পারছি না, আবার ফিরতে ফিরতে কাল হবে। এবার কৌশিকবাবুর ব্যাপার হচ্ছে যে উনি রান্নাবাড়ি খুব একটা করতে পছন্দ করেন না, উনি পারেনও না করতে, আর ওনার খুব একটা ভালোও লাগে না, উনি করতে অতটা পারেন না। এবার কৌশিকবাবুর বাড়ি যেখানে, সেখান থেকে উনি যেটা লিখেছেন, বাইকে 7-8 মিনিট ডিস্টেন্সে ওনার বোনের বিয়ে হয়েছে, ওনার নিজের বোনের বিয়ে হয়েছে। তো কৌশিকবাবুর স্ত্রী কী করেন, ওনার বোনকে ফোন করে দেয়। তো ফোন করে বলে যে দেখো তোমার দাদা তো রান্নাবাড়ি কিছু করতে পারে না, আমি যা রান্না রেখেছিলাম সেটা আগের দিনের ডিনার অবধিই ছিল, যেহেতু কথা ছিল যে আমি সকালবেলা বাপের বাড়ি থেকে বাড়ি চলে আসবো, তো তুমি একটা কাজ করো, তুমি ওকে খাবারের জন্য কিছু একটা ব্যবস্থা করে দাও। এবার এটা শুনে ওনার বোন বলছে হ্যাঁ সেটা আর বলার কি আছে, তুমি বলে দিয়েছো, ব্যাস তুমি নিশ্চিন্তে থাকো। তো কৌশিকবাবুকে ফোন করে ওনার বোন বলে যে তুই আজকে দুপুরবেলা আমাদের বাড়িতে চলে আয়, মাও আসছে, মানে ওখান থেকে ওনার মাও আসছে, আর এদিকে কৌশিকবাবুকেও ডেকে নেয়, বলছে তোরা দুজনেই আমাদের এখানে থাক, দরকার হলে আজকের দিনটা থেকে যা। তো কৌশিকবাবু বললো যে ঠিক আছে। উনি কী করলেন, মোটামুটি ওই 10:30-11টা নাগাদ সকালবেলা উনি ওনার বোনের বাড়িতে চলে গেলেন বাইক নিয়ে। এবার বোনের বাড়িতে ওনার মাও এসেছিল। তো বোনের শ্বশুরবাড়ির ফ্যামিলি মা মিলে ওনারা ওখানে খাওয়া দাওয়া করে। খাওয়া দাওয়া করার পরে মানে ওনার প্ল্যান ছিল উনি ওখানে ওই বাড়িতেই থেকে যাবেন, বোনের বাড়িতে থেকে যাবেন। ওনার মা কিন্তু সেই রাতটা বোনের বাড়িতেই ছিলেন, তো ওনারও প্ল্যান ছিল থাকবে। এবার মোটামুটি যখন বিকেল হয়ে গেছে, তো উনি মনে মনে ভাবলেন যে আজকে তো তাহলে আমি একটা বই পড়তে পারি, আজকে বেশ সময় আছে, তো আমি তাহলে আজকে একটা বই শেষ করবো। অনেকদিন একটা বই অনেকক্ষণ ভালো করে পড়ি না, মানে পড়লেও 1-1.5 পাতার বেশি টানা পড়তে পারি না। তো উনি মনে মনে ভাবলেন যে না, আজকে এখানে অনেকক্ষণ গল্প আড্ডা হলো, এবার আমি মনে হচ্ছে বাড়ি চলে যাই, বাড়ি গিয়ে একটা বই পড়বো। তো উনি তখন ওনার বোনকে বলে, ওনার মাকে বলে যে দেখো মা আমি বাড়ি চলে যাই, অনেকদিন বইপত্র পড়া হয় না। উনি গান শুনতে খুব ভালোবাসতেন, তো বলছে গান বাজনাও শোনা হয় না, তো আমি আজকে বাড়ি যাই। তো ওনাকে বললো যে তুই একা একা বাড়িতে কী করবি, তোর ভালো লাগবে না, তুই এখানেই পড় না, এখানেও তো প্রচুর বইপত্র আছে। তো উনি বললেন না আমার কিছু বই কেনা আছে, আমি বইমেলা থেকে কিনেছিলাম, কিন্তু আমার পড়া হয়নি। তো তখন সবাই জানে ফ্যামিলিতে যে এই কৌশিকবাবুর বই পড়ার ভীষণ নেশা। তো সবাই ভাবলো যে ঠিক আছে, ওর যখন পড়তে ইচ্ছে করছে। তো ওনার বোন কী করেছিল, ইলিশ মাছের পাতুরি রান্না করেছিল, আরও অন্যান্য পদ রান্না করেছিল। তো উনি বললো যে ঠিক আছে, তুই যখন বাড়ি যাবিই বলছিস, তো তোকে আমি খাবারগুলো দিয়ে দিচ্ছি, তুই খাবারগুলো নিয়ে চলে যা, এত তাড়াতাড়ি তার তুই ডিনার করবি না, তুই বাড়িতে যখন হোক তুই গরম করে খেয়ে নিবি। তো তখন কৌশিকবাবু বলছে দেখ দুপুরে প্রচুর খেয়েছি, তুই বেশি কিছু কিন্তু দিস না। তো ওনার বোন যা হোক মোটামুটি গুছিয়ে ওনাকে দিয়ে দেয়। এবং তারপরে কৌশিকবাবু বাইক নিয়ে আবার ওই মোটামুটি 6টা-6:30 নাগাদ ওনার বাড়িতে ব্যাক করে। এবার ব্যাক করার পরে উনি তো খাবার দাবার সব গুছিয়ে রেখে দিয়েছে, ওনার তো বেশ মনে প্ল্যান হয়ে গেছে যে আজকে আমি এই বই পড়বো, গানটা চালাবো আর বইটা পড়বো, দুটো একসাথে হবে। তো সেই চিন্তা করে উনি ঘরের টুকটাক একটা কাজ ছিল সেটা সেরে উনি মোটামুটি 7টা নাগাদ উনি বই পড়তে বসেন ওনার বেডরুমে। ঠিক আছে, উনি ঘরে তালা ফালা দিয়েছেন, মেন গেট সব বন্ধ করে উনি বই পড়তে বসেছেন। ভালো কথা, পড়ছেন। আচ্ছা, এবার এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে যে নর্মাল যে ডিনার টাইম, কৌশিকবাবু ডিনার করেন হচ্ছে খুব তাড়াতাড়ি হলে 9:30, আর খুব লেট হলে 10:30। মানে ওনার ডিনার টাইমটাই হচ্ছে 9:30 থেকে 10:30। এর আগে বা এর পরে উনি কিন্তু সাধারণত ডিনার করেন না। ঠিক আছে, এবারে মোটামুটি যখন 7:45 বাজে, উনি খুব মন দিয়ে বই পড়ছেন, খুব ইন্টারেস্ট আসছে, খুব ভালো লাগছে ওনার যে অনেক দিন পরে উনি টানা উইদাউট এনি ইন্টারভেন মানে উনি বই পড়ছেন, কোনো ডিস্টার্ব হচ্ছে না, কেউ ওনাকে মাঝখানে ডাকছে না, তো উনি মনের আনন্দে বই পড়ছেন। এবার 7:45 যখন বাজে, কেন জানি না ওনার প্রচণ্ড ঘুম পেল, যেটা ওনার একেবারেই এরকম কোনো মানে এরকম ব্যাপার ওনার সাথে হয় না যে 7:45 সময় একটা মানুষের প্রচণ্ড ঘুম চলে আসবে। এটা কিন্তু খুব অস্বাভাবিক, কারণ তার আগে এমন নয় উনি প্রচুর পরিশ্রম করেছেন বা প্রচুর কাজ করেছেন বা প্রচুর হাঁটাহাঁটি করেছেন, ব্যায়াম করেছেন, কিচ্ছু না, শুধুই কিন্তু ওনার প্রচণ্ড ঘুম চলে আসে। এবার উনি ভাবলেন, প্রথমে উনি আর কি ভাবেন যে অনেকদিন বই পড়ার অভ্যেসটা সেভাবে নেই, অথচ সেরকমও কিন্তু না, উনি রোজই কিছু কিছু করে পড়েন, হয়তো 1 পাতা 2 পাতার বেশি পড়তে পারে না। তো উনি ভাবলেন যে টানা অনেকক্ষণ পড়ছি অনেকদিন পরে, হয়তো সেই জন্য ওরকম একটা ফ্যাটিগ মতো আসছে। তো উনি কী করেন, উনি বাথরুমে গিয়ে বেসিনের জল মানে ট্যাপ থেকে জল নিয়ে উনি চোখে মুখে দেন, যে অনেকদিন বই পড়া টানা হয় না, তো সেই জন্য হয়তো আমার এরকম ফিলিংস আসছে।
কিন্তু ব্যাপারটা কিন্তু এরকম হলো না। উনি চোখে মুখে জল দিয়ে আসার পরেও ঠিক 5 মিনিট পরেও আবার কিন্তু ওনার প্রবল ঘুম পাওয়া শুরু হলো। এবার উনি নিজেই মনে মনে একটু বিরক্ত হচ্ছেন যে কী রে বাবা, এখন আমার কেন ঘুম পাচ্ছে। তো উনি তারপরে অনেকক্ষণ চেষ্টা করলেন, প্রায় 8:30 অবধি চেষ্টা করলেন নিজেকে ঠিক রেখে বইটা পড়ার। তো 8:30 যখন ক্রস করে গেল, উনি ভাবলেন যে না, আমার মনে হচ্ছে আমি আর এখন বইটা পড়তে পারবো না। তো উনি বইটা বন্ধ করে দেন। বন্ধ করে দিয়ে উনি ভাবলেন যে একটু টিভি দেখি। 8:30 পর এসে উনি ওনার যে টিভি দেখার যে ঘর, সেই ঘরে এসে উনি টিভিটা অন করেন। অন করে প্রথমে নিউজ চ্যানেলটা দিয়েছে, তো নিউজ হচ্ছে। 10 মিনিট পরে উনি ফিল করলেন যে উনি প্রচণ্ড ওনার ঘুম পাচ্ছে, এবার মানে উনি বসতে পারছেন না। তো উনি তখন টিভিটাও বন্ধ করে দিলেন। বন্ধ করে দেওয়ার পরে উনি ওনার স্ত্রীকে একবার ফোন করেন, 2-3 মিনিট কথা হয়। তো ওনার স্ত্রীকে বলেন যে আমি বুঝতে পারছি না, মানে আমার আজকে খুব টায়ার্ড লাগছে। তো ওনার স্ত্রী বলেছে টায়ার্ড লাগছে তো ঘুমিয়ে পড়ো, কি আছে, এটার মধ্যে তো কিছু খারাপ নেই, সকাল সকাল উঠে পড়বে। ওনার স্ত্রী অতটা ব্যাপারটাকে কিন্তু গুরুত্ব দেননি। তো তখন ওনার স্ত্রী বলেছে দেখো যাই করো, খেয়ে দিয়ে করো, খেয়ে দিয়ে ঘুমিও। তো ওরকমই আলটিমেটলি 8:45 নাগাদ উনি ভাবলেন যে না, এবার খেয়ে নিই। তো 8:45 নাগাদ উনি খেতেও ওনার একদম ইচ্ছে করছিল না। তো ইলিশ মাছ ওনার খুব প্রিয়। তো ওই ইলিশ মাছ দিয়ে একটু ভাত উনি মেখে খান, খুবই সামান্য। বাকি আরও যা যা আইটেম ছিল খাবারে, সেগুলো আর উনি কিন্তু টাচ করেননি। খাওয়া দাওয়া ওনার প্রায় 9টার মধ্যে হয়ে যায়, এবং উনি খাবার পরে এক্সপেক্ট করেছিলেন যে হয়তো ওনার শরীরটা একটু হলেও বেটার লাগবে, এবং উনি তাহলে কিছু না হোক উনি ছাদে গিয়ে একটু পায়চারি করবেন। কিন্তু ওনার খাবার পরেও ঘুমটা আরও বেড়ে গেল, যে উনি খাবার পরে যে একবার বাথরুমে গিয়ে চোখ মুখ ধোবেন, কিছু করবেন, এটা ওনার আর শরীরে আর জোর ছিল না। উনি খাবার পর স্ট্রেট বেডরুমে এসে উনি শুয়ে পড়েন। আচ্ছা, আমি যে সময়টার কথা বলছি সেটা হচ্ছে নভেম্বর মাস। এবার আপনারা সকলেই জানেন যে মানে বাঁকুড়াতে কিন্তু গরম খুব পড়ে, কিন্তু অক্টোবর মাস থেকেই বাঁকুড়াতে আবার কিন্তু ওয়েদারটা রাতের দিকে কিন্তু খুব প্লিজেন্ট হয়ে যায়, মানে ফ্যানটাও কিন্তু ফুল স্পিডে চালাতে লাগে না, এতটাই সুন্দর আর কি কমফর্টেবল ওয়েদার হয়ে যায়। তো ওনার ক্ষেত্রেও তাই হলো। তো উনি কী করেছেন, কোনো রকমে ফ্যানটা অন করে, আসতেই করা ছিল, উনি একদম কমফর্টেবলি শুয়ে পড়েন এবং শুয়ে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েন। এবার ঘুমিয়ে পড়েছেন, ব্যাপারটা খুবই অদ্ভুত যে মানুষের এত তাড়াতাড়ি কখনোই ঘুম পায় না, সে হঠাৎ করে তার এত কী করে ঘুম পেয়ে গেল, এবং সে সারাদিনে যে খুব বিশাল কাজকর্ম করেছে তাও নয়। কতক্ষণ উনি ঘুমিয়েছে সেটা ওনার ঠিক ক্লিয়ার নেই। মোটামুটি বেশ ঘণ্টাখানেক পরে ওনার হঠাৎ করেই একটা কাপ ডিশ পড়ে গেলে যেরকম ভাঙলে আওয়াজ হয়, চিনেমাটির কাপ ডিশ পড়ে ভাঙলে যেরকম একটা আওয়াজ হয়, সেরকম একটা ভাঙার আওয়াজে কিন্তু ওনার ঘুমটা হট করে ভেঙে যায়। এবারে যখন ওনার ঘুমটা ভেঙে গেল, উনি না মানে একটুখানি চমকে এদিক ওদিক তাকাতে লাগলেন। মানে হঠাৎ করে ঘুমের মধ্যে যদি আপনি ধরুন বাড়িতে একা রয়েছেন, আপনি ঘুমিয়ে রয়েছেন, এবার হঠাৎ করে যদি ঘুমের মধ্যে আপনি একটা কিছু ভেঙে মানে পড়ে ভেঙে যাওয়ার আওয়াজ পান, আপনি হঠাৎ করে হতচকিত হয়ে উঠবেন, এটাই স্বাভাবিক। তো ওনার ক্ষেত্রেও সেম জিনিসটা হলো। উনি একটু চমকে উঠলেন। এবার চমকে ওঠার পরে উনি ভাবলেন যে কিসে আওয়াজটা হলো। এবার যেহেতু উনি অকাতরে ঘুমোচ্ছিলেন, এবার উনি না প্রথমে ওই আওয়াজ, ওনার ঘুম তো ভেঙে গেল, কিন্তু ঘুম ভেঙে যাওয়ার পরে উনি যখন উঠে বসলেন, খাটে শোয়া অবস্থা থেকে উঠে বসলেন, তখন উনি ভাবছেন যে আরে আমার ঘুমটা কেন ভাঙলো, আমি তো আমি তো ঘরে একা রয়েছি, আর আমার ঘরে তো কোনো কিছু পড়ে ভাঙেনি। এবার অন্য ঘরেও বা কিচেন থেকেও আওয়াজ আসা সম্ভব নয়। এবং উনি যখন এটা বুঝতে পারলেন যে এই যে আওয়াজে ওনার ঘুমটা ভেঙেছে, এই আওয়াজটা ওনার ঘর থেকে কোনোভাবেই আসা সম্ভব নয়, উনি তখন আবার কিন্তু ঘুমিয়ে পড়লেন। এবার আবার যখন উনি ঘুমিয়ে পড়লেন, তার কিছুক্ষণ পরে, মানে এই মিনিট 30-40 পরে আবার ঝনঝনিয়ে, মানে তখন হয়তো উনি একটা কাপ ডিশ ভাঙার শব্দ পেয়েছিলেন, কিন্তু তার 30-40 মিনিট পরে আবার যখন ওনার ঘুমটা ভেঙে গেল, তখন ওনার মনে হলো যে একটা দুটো নয়, প্রায় 10-12টা কাপ ডিশ যদি একসাথে পড়ে ভাঙে, ঠিক যেরকম আওয়াজ আসতে পারে ঝনঝনিয়ে বিশাল বড়, ঠিক সেরকমই একটা আওয়াজে কিন্তু ওনার সম্পূর্ণ ঘুমটা ভেঙে যায়। ভাবুন। এবারে না উনি একটু হতচকিয়ে ওঠেন। এবার ভাবছে যে কী হলো ব্যাপারটা,
এত বড় একটা আওয়াজ হলো। এবার সে আওয়াজটা তো আমি ঠিকই শুনেছি, কারণ আমি ঘুমিয়ে পড়েছিলাম ঠিকই, বাট এতটাও গভীরে ঘুমিয়ে যাইনি যে আমি স্বপ্নের মতো কিছু একটা দেখবো বা কিছু একটা এরকম হবে। আচ্ছা, এখানে দুটো জিনিস আমার বলার আছে। সেটা হচ্ছে, যেটা উনি মেনশন করেছেন ইমেলে, কৌশিকবাবু, যে উনি কিন্তু ঘরের দরজা খুলে শুয়েছিলেন, বাড়িতে কেউ নেই তো, একা ঘরে আর রয়েছে তো, দরজা বন্ধ করে লক করে শোয়ার তো কোনো মানে নেই, আর এসিও চলছিল না ঘরে। এবার উনি যখন এবার একটু বেশি কনসাস হলেন, উনি দেখছেন যে ওনার বেডরুমে বড় যে টিউবলাইট, সেই টিউবলাইটটা জ্বলছিল না। তো ওনার ঘরে ছোট ছোট টেবিল ল্যাম্প ছিল দুদিকে শোয়ার, মানে যে বেডের দুপাশে দুটো নাইট স্ট্যান্ড, এবং সেই নাইট স্ট্যান্ডের উপরে দুটো ছোট ছোট ল্যাম্প রয়েছে। অনেক সময় উনি কিছু পড়াশুনো হলো বা কিছু দেখতে হতো, পুরো বড় লাইটটা জ্বালানোর দরকার পড়তো না, তো ওই লাইটটাই উনি জ্বালাতেন। তো যেহেতু উনি হঠাৎ করে ঘুমিয়ে পড়েন, তো উনি বড় লাইটটা অফ করে দিয়েছিলেন, কিন্তু ওই দুটো যে টেবিল ল্যাম্প ওপরে ছিল সেই দুটো কিন্তু জ্বলছে। আর বুঝতেই পারছেন যে দুটো টেবিল ল্যাম্প যদি হালকা করেও জ্বলে, তাহলেও কিন্তু ঘরে বেশ একটা আলো থাকে, বেশ ভালো রকমই একটা আলো থাকে। তো ওনার হঠাৎ করে যখন উনি দরজার দিকে তাকালেন, ওনার মনে হলো যে দরজাটা কি করে বন্ধ হলো, আমি তো দরজা খুলে শুয়েছিলাম, দরজা বন্ধ করে আমি কেন শোবো, ঘরে এসি চলছে না, ঘরে একা রয়েছি, কেন আমি দরজা বন্ধ করে শুতে যাব। ওনার না হঠাৎ করেই তখন একটুখানি খুব অড লাগলো যে দরজাটা কি করে বন্ধ হলো, আমি তো দরজা বন্ধ করিনি। এবং তারপরে না উনি একটু বিচলিত হলেন, কিন্তু তারপরে আবার ওনার মনে হলো, আরে আমার যা ঘুম পেয়েছিল, হয়তো আমিই দরজাটা বন্ধ করেছি। তো তখন না উনি ভাবছেন যে আমি ঠিক ভাবছি না ভুল ভাবি। তো উনি রিকল করার চেষ্টা করছেন যে উনি কি আদৌ দরজাটা দিয়েছিলেন। এবং ঘুমটা ভাঙার পরে উনি বিছানার উপরেই বসে বসে বোঝার চেষ্টা করছে যে ঘরের ভিতরে কি কিছু ঢুকেছে, বা কোনো মানুষ বা চোর ডাকাত কিছু কি আছে। কারণ যদি ঘরে কোনো চোর ডাকাত কেউ ঢুকে থাকে, তাহলে তার একটা চলাচলের আওয়াজ পাওয়া যাবে। সে যতই পা টিপে টিপে যাক, কিছুতে না কিছু একটা আওয়াজ তো পাওয়া যাবে। এবার উনি দেখছে ঘরটা পুরো শান্ত, মানে ঘর থেকে আর কোনো আওয়াজ আসছে না, ফ্যানও খুব জোরে চলছে ওটা আসতেই। তো ভাবছে যে এটা আমি যে আওয়াজটা শুনলাম, সেই আওয়াজটা প্রথমবারটা যদি আমি কনফিউশন আমার মনে থেকেও থাকে, দ্বিতীয়বারের এই আওয়াজটা যে আমি সত্যি সত্যি পেয়েছি সে বিষয়ে কোনো কনফিউশন নেই। এবারে না উনি তখন ভাবলেন উনি কী করবেন। উনি আদৌ ঘর থেকে এবার কৌশিকবাবু নিজে কিন্তু যথেষ্ট সাহসী একজন মানুষ। উনি অনেক সময় অনেক সাহসিকতার কাজকর্ম করেছেন, মানে খুব ভীতু প্রকৃতির মানুষ উনি একেবারেই নন। কিন্তু কেন জানি না ওনার একটা ভয় ভয় লাগা শুরু হয়। উনি বুঝতে পারছেন না উনি ঠিক কী করতে পারেন বা কী করা উচিত ওনার, এটা উনি বুঝতে পারছেন না। যাই হোক, তো এর মধ্যে মানে উনি এবার যখন মনে মনে ভাবছেন যে উনি এবার খাট থেকে নেমে দরজাটা খুলে ঘরে মানে ঘর থেকে বেরিয়ে দেখবে যে কিছু আছে কিনা, বাইরের কোনো মানুষজন ঢুকেছে কিনা, এমন সময় ওনার হঠাৎ করেই মনে হলো যে ওনার পিছনে, মানে এইটা যে একটা চিন্তাভাবনা ছিল, সেই চিন্তাভাবনা থেকেই হঠাৎ করে ওনার মনে হলো যে উনি যে খাটের উপরে বসে রয়েছেন, ঠিক ওনার পিছনে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে। দেখবেন আপনি ধরুন কোথাও একটা দাঁড়িয়ে আছেন, এবার আপনার পিছনে যদি কোনো মানুষ এসে দাঁড়ায়, আপনি কিন্তু দিন হোক রাত হোক, আপনি কিন্তু একটা প্রেজেন্স ফিল করতে পারবেন, তাই না? মানে আপনি ধরুন খাটে বসে আছেন বা খাটে শুয়ে আছেন উল্টো মুখ ফিরে, যদি আপনার খাটের পাশে এসে কেউ বসে বা শোয়, আপনি তো বুঝতে পারবেন। ঠিক সেরকমই উনি একটা ফিলিংস পান যে ওনার পাশে এসে কেউ দাঁড়িয়ে আছে খাটের পিছনের দিকে। তো যথারীতি উনি চমকে গিয়ে পিছনের দিকে তাকান, এবং পিছনের দিকে তাকিয়ে উনি কিন্তু কিচ্ছু দেখতে পান না, কিচ্ছু দেখতে পান না। এবার সেই মুহূর্তে না ওনার বুকের ভিতরটা ছ্যাদ করে ওঠে। উনি ভাবেন যে মানে এটা আমার কি হলো, মানে কালকে ওনার স্ত্রী বাপের বাড়ি গেছিলেন, কালকে রাতেও কিন্তু উনি একাই ছিলেন, ঠিক আছে? এবার উনি পেশায় একজন ব্যবসায়ী, তো ওনার ব্যবসার কিছু কাজকর্ম, কিছু হিসেবপত্রের কাজ থাকে, তো কালকে রাতে উনি সেসব করেছেন। মাঝে মধ্যেই ওনার স্ত্রী হয়তো এদিক ওদিক যান, মানে বাপের বাড়ি যান, যেহেতু খুব একটা দূরে নয়, তো উনি মাঝে মধ্যেই কিন্তু ঘরে একা থাকেন, এরকম নয় যে উনি কোনোদিন আগে একা থাকেননি। তো সেরকম সময় ওনার এরকম একটা ফিলিংস আসা কিন্তু একেবারেই স্বাভাবিক না, কারণ এর আগে কখনোই ওনার এরকম মনে হয়নি, ঠিক আছে?
এবার কখনো কখনো ওনার মা বাড়িতে থাকতেন, আবার কখনো কখনো ওনার মাও বাড়িতে থাকতেন, উনি সম্পূর্ণ একা থাকতেন, মানে দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম। তো উনি ভাবলেন যে এরকম কেন আমার মনে হলো। তো এরকম ভাবতে ভাবতেই হঠাৎ করে কোনোখানে কিছু নেই, ওনার ঘরের মানে যে বেডরুমটা ছিল সেই বেডরুমটা হচ্ছে বিশাল বড় একটা বেডরুম। তো বেডরুমে একটা বিশাল বড় শোকেস রয়েছে এবং সেই শোকেসের ভিতরে এবং ওপরে প্রচুর ছোট বড় জিনিস সাজানো রয়েছে। ঘরের মধ্যে উনি খাটের উপরে বসে রয়েছেন, ফ্যানটা হালকা করে ঘুরছে। এমন সময় হঠাৎ করেই ওই শোকেসের ওপর থেকে একটা ছোট্ট পুরো গ্লাসের একটা সুন্দর শোপিস, যেটা উনি কোনো একটা জায়গায় ঘুরতে গিয়ে নিয়ে এসেছিলেন, একটা ফ্লাওয়ার ভাস টাইপের, সেটা ঠাস করে পড়ে কিন্তু ভেঙে যায়, একদম ওপর থেকে পড়ে যায়। এবার ওই জিনিসটাকে ওপর থেকে পড়তে দেখে, মানে পড়তে যেই পড়ে গেল, উনি যখন দেখলেন যে ওটা মাটিতে পড়ে ভেঙে গেল, উনি না খুব অবাক হয়ে যান এবং উনি খুব চমকে যান যে উনি ঘরে বসে রয়েছেন, ঘরে উনি ছাড়া আর কেউ নেই, তারপরেও একটা ছোট্ট ওরকম কাচের ফ্লাওয়ার ভাস মতো সেটা পড়ে কি করে ভেঙে গেল, এটা কি করে সম্ভব? এটা তো কোনোভাবেই সম্ভব নয়। তো এইটা যখন আর কি মানে হয়, উনি চমকে যান এবং চমকে গিয়ে উনি তখন আর নিজেকে মানে কন্ট্রোল করতে পারেননি। তো উনি কি করেন, খাট থেকে নেমে যান। খাট থেকে নেমে ওই যেখানটা কি পড়ে ওই ছোট ভাসটা ভেঙে গেছিল সেখানটায় এসে উনি দাঁড়ান। এবার যখন উনি দাঁড়িয়েছেন, দাঁড়ানোর পরে উনি দেখছেন ওই যে কাঁচের টুকরোগুলো ভেঙে পড়েছে, সেই কাঁচের টুকরোগুলো ভেঙে যেভাবে মাটির মধ্যে রয়েছে সেটার না শেপটা একটা একটা কিছু জিনিসকে ডিনোট করার মতো করে শেপ করে রয়েছে। সেটা কি ডিনোট করার মতো করে শেপ করে রয়েছে সেটা কিন্তু আমি আপনাদেরকে পরে বলছি। কিন্তু ওই ভেঙে যে টুকরোগুলো যে মাটির মধ্যে ছড়িয়ে পড়েছে, সেই ছড়ানোটা দেখে মনে হবে যেন একটা লেখা লেখা রয়েছে, এতটাই অদ্ভুত। তো এটা দেখে না উনি একটু ঘাবড়ে যান এবং ঘাবড়ে যাওয়ার পরে উনি কেন জানি না ওনার একটা আনক্যানি ফিলিংস আসতে থাকে। তো তখন উনি ভাবলেন যে ঠিক আছে, আমি ঘর থেকে একটু বেরোই। এবার নিজেকে কোনোভাবে আর কি, দেখুন এরকম একটা সিচুয়েশান যখন হয় না, মানুষ ভয় পায়। এবার ভয় পেলেও মানুষ কিন্তু ওই পজিশানে নিজেই কিন্তু নিজেকে হিল করতে থাকে, নিজেই নিজের মনের ভিতরে সাহস জোগাতে থাকে যে না, আমার এত ভয় পাওয়ার মতো কিছু হয়নি, এটা পড়েছে ভেঙেছে, হয়তো এটা একদম ধারে চলে এসেছিল, কোনোভাবে হয়তো পড়ে ভেঙে গেছে। কিন্তু ওটাকে দেখে উনি বারবার ভাবছেন যে এই যে পড়ে মেঝেতে ছড়িয়ে গেল, এটা দেখে মনে হচ্ছে একটা কিছু লেখা রয়েছে, একটা কিছু সংখ্যাকে ডিনোট করছে। মানে ওই টুকরোগুলো এমন করেই রয়েছে সাজানো ভেঙে যাওয়ার পরে, নিজে থেকে কি করে সেটা এরকমভাবে হলো সেটা উনি নিজেও বুঝতে পারলেন না। মনে হচ্ছে যেন একটা সংখ্যাকে বোঝাচ্ছে। আচ্ছা, এরপর উনি দরজাটাকে খোলার চেষ্টা করছেন, মানে বেডরুমের দরজাটা উনি কিন্তু প্রথম কথা দরজা উনি ভেজানোনি, উনি দরজা জাস্ট খোলাই ছিল, উনি কোনো রকমে খেয়ে এসে শুয়ে ঘুমিয়ে পড়েছিলেন। এটা ওনার কিন্তু পরিষ্কার মনে ছিল যে উনি কোনো রকম দরজা কিন্তু আটকাননি। কিন্তু এক্ষেত্রে দেখা গেল ওনার দরজাটা আটকে গেছে এবং প্রায় 5-6 মিনিট দরজার হাতল ধরে টানাটানি করার পরে উনি আলটিমেটলি দরজাটা খুলতে সমর্থ হলেন। এবং যখন দরজাটা উনি খুলতে পারছিলেন না, তো উনি চেক করলেন যে দরজাটা উনি লক করেছেন কি না। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে যে উনি দরজা লক, মানে দরজা তো ভেজায়নি, তো দরজা লক হবে কি করে, দরজা কিন্তু লক নেই। কিন্তু ওনার মনে হচ্ছিল যে দরজাটাকে মানে উনি তো ঘরের ভিতর থেকে দরজাটাকে টেনে খোলার চেষ্টা করছেন, কিন্তু কৌশিকবাবু তখন নাকি মনে হচ্ছিল যে ঠিক দরজাটার উল্টো পাশে কেউ একজন হাতল ধরে দরজাটাকে টেনে ধরে রয়েছে যাতে সে খুলতে না পারে কৌশিকবাবু। এটা ওনার মনে হচ্ছিল, কিন্তু বাড়িতে তো আর কেউই নেই, কে এই কাজ করবে? আর যদি বাড়ির লোকেরা প্রেজেন্ট থাকতো তাহলেও এরকম কাজ কেউ করতো না। এবার উনি না মানে প্রচণ্ড একটু মানে ঘাবড়ে গেলেন যে ব্যাপারটা কী হচ্ছে। তো অনেকক্ষণ ধরে ওর আর কি চেষ্টা করার পরে 5-6 মিনিটের চেষ্টায় উনি দরজাটা খোলেন এবং দরজাটা খোলার পর উনি দরজাটাকে আবার তারপরে খোলা বন্ধ করার চেষ্টা করলেন যে দরজাটা কি কোনো ফাংশনাল ডিফেক্ট হয়েছে। উনি দেখছেন যে না, দরজাটা স্বাভাবিকই আছে। তো উনি ভাবছেন যে দরজাটা লক ছিল না, আমি এতক্ষণ ধরে খোলার চেষ্টা করলাম, কেন খুললো না, কিছুই উনি বুঝতে পারলেন না। তো তারপরে উনি ঘর থেকে বেরোলেন এবং বেরিয়ে উনি আগে লাইট টাইটগুলো জ্বালিয়ে দিলেন। পুরো বাড়িতে একটা
মানে ফুলের গন্ধ, মানে ফুলের গন্ধ বলতে মানে ধরুন আপনার বাড়িতে কোনো বড় পুজো টুজো আছে, আপনি বেশ কিছু ফুল এনেছেন, রজনীগন্ধার মালা এনেছেন, প্রচুর গোলাপ এনেছেন, গাঁদা ফুল এনেছেন, সমস্ত ফুল টুল এনে যদি আপনি একটা জায়গায় রাখেন তো দেখবেন সেখান থেকে খুব সুন্দর সুমিষ্ট একটা ফুলের গন্ধ বেরোয়। ঠিক সেরকম গন্ধে মনে হলো যেন পুরো ঘরটা একদম ম করছে। ওই যে দরজা খুলে উনি বেরোলেন, পুরো ঘরটা একদম একটা হালকা গন্ধে পুরো ভরে গেছে। এবার উনি ভাবলেন যে ঘরে তো কোনো ফুল টুল নেই, আর ঘরের বাইরে ওনাদের একটা বাগান মতো ছিল, কিন্তু সেই সময় বাগানে ওরকম কোনো ফুলও ছিল না যে এত গন্ধ হবে। এর কিছুক্ষণ পরে উনি একবার ঘর ঠর দেখলেন যে কোথাও আর কিছু ভেঙেছে কিনা, তো উনি দেখলেন না ঘরের কোথাও কিছু ভাঙানি, তো উনি কিচেনেও এলেন। কিচেনে আসার পরে উনি দেখছেন যে ওনার কিচেনে যে সিঙ্কটা রয়েছে সেই বেসিনে আর কি দুটো কল রয়েছে, তো দুটো কলই হালকা করে খোলা। তো উনি না মানে নিজের উপরে খুব বিরক্ত হলেন যে বাবা আমি এভাবে জল নষ্ট করলাম, আমি এতটাই আমার ঘুম পেয়েছিল যে আমি কিচেনের মানে ট্যাপ দুটোকে ঠিকমতো আমি বন্ধ করিনি। তো ওনার মনে আছে যে উনি ঠিকঠাক মতোই বন্ধ করেছিলেন, তো তবুও ওনার মনে হলো যে এভাবে তো ঠিক না, উনি ট্যাপ দুটোকে বন্ধ করে দিলেন। বন্ধ করে আবার উনি ওনার বেডরুমে চলে এলেন, এবং বেডরুমে চলে আসার পরে উনি দরজাটাকে একদম পুরো খুলে দিলেন, একদম হাট খোলা করে দিলেন, এবং নিজেই মনে মনে নিজেকে আর কি বোঝানোর চেষ্টা করছেন টু মেক শিওর যে উনি কিন্তু দরজাটা খোলাই রাখলেন। ঠিক আছে, তো খোলা রেখে উনি ঘরে যেহেতু ভালোই আলো ছিল তো উনি আর বড় আলোটা জ্বালালেন না। উনি খাটের যে হেডবোর্ড সেই হেডবোর্ডের কাছে বালিশ দিয়ে উনি একটু হেলান দিয়ে পাটা ছড়িয়ে মানে আধা শোয়া অবস্থায় রইলেন, এবং ওনার চোখটা হচ্ছে শুধুমাত্র দরজাটার দিকে। আর পুরো বাড়িটার মধ্যে ওনার তখন মনে হচ্ছিল হালকা হালকা কুয়াশা নামলে মানে বাইরে দেখবেন এইরকমই অক্টোবর মাসের শেষের দিক থেকে হালকা কুয়াশা পড়লে রাতের বেলা যেরকম আলো পড়লে যেরকম একটা হালকা হালকা সাদা সাদা লাগে, ওনার কেন জানি না নিজের পুরো বাড়িটাকে ওনার মনে হচ্ছিল যেন হালকা কুয়াশা কুয়াশা ঘরের মধ্যে নেমেছে, মানে হালকা মেঘ মেঘ, হালকা কুয়াশা কুয়াশা, সাদা সাদা একটা ওরকম হালকা একটা ওরকম মিষ্টি ভাব ঘরের মধ্যে। এবার উনি মনে মনে মানে ওনার ঘুম ঠুম তখন একদম ছুটে গেছে, এবং মনে মনে উনি ভাবছেন যে আমি যেগুলো ভাবছি এগুলো কি আদৌ সত্যি কি হচ্ছে, নাকি আমি বেশি ভাবছি, কি হচ্ছে এটা। মানে উনি নিজের উপরে তখন না ওনার নিজের কোনো কনফিডেন্স নেই, উনি ভাবছেন যে আমি হয়তো বেশি ভাবছি বা আমার হয়তো নিজের বেশি বেশি মনে হচ্ছে, এটা এরকম হয়তো বাস্তবে হচ্ছে না। এবার উনি নিজের চোখে দেখছেন যে আস্তে আস্তে ওনার বেডরুমের দরজাটা একটু 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 করে মানে দরজার যে পাল্লাটা, যে খোলা পাল্লাটা ছিল সেটা আস্তে 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 বন্ধ হচ্ছে। প্রথমে একটুখানি বন্ধ হলো, তো উনি ভাবলেন যে হয়তো হাওয়া একটুখানি বন্ধ হলো, তার কিছুক্ষণ পরে আরেকটু বন্ধ হলো, এবং এই আরেকটু যখন বন্ধ হলো তো তখন কৌশিকবাবু ভাবলেন যে না যা হওয়ার হয়েছে তো হাওয়ার জন্য হচ্ছে, এইটুকু হাওয়াতে কখনোই পুরো এত ভারী একটা কাঠের দরজা বন্ধ হতে পারে না। এইটা ভাবতে ভাবতে মুহূর্তের মধ্যে তরাম করে দরজাটা আওয়াজ করে পুরোপুরি দরজাটা বন্ধ হয়ে যায়। ঠিক আছে, পুরোপুরি দরজাটা বন্ধ হয়ে যায়, এবং বন্ধ যখন হয়ে যায় তখন কৌশিকবাবুর মানে বুকের ভিতরে ধরাপ করে একটা মানে লাগে যে কি হলো ব্যাপারটা, আমি এখানে ঘরে বসে রয়েছি, পুরো ঘরে আর কেউ নেই, পুরো বাড়িতে আর কেউ নেই, আমার চোখের সামনে দরজাটা বন্ধ হলো কি করে, এটা তো হওয়া সম্ভব নয়। এবারে উনি না মানে একটু ভয় পেয়ে গেলেন, এবং ওনার যে ভয়টা হচ্ছিল যে কিছু একটা ব্যাপার তো হচ্ছে, এবং যে ব্যাপারটা হচ্ছে সেটা যে মানে কোনো মানুষের পিছনে যে নেই সেটা উনি কিন্তু বুঝে যান, যে কোনো মানুষ থাকলে আমি কিন্তু দেখতে পেতাম, আমি পুরো ঘর প্রত্যেকটা ঘর, কিচেন, বাথরুম, ওনাদের বারান্দা, ইভেন ওনার বাইরেরও লাইট জ্বালিয়ে উনি ভিতর থেকেই দেখেছেন। তো সমস্ত জায়গায় যা তালা উনি দিয়ে যেভাবে লক করে উনি যেভাবে অন্যান্য দিন থাকে সেরকমভাবেই রয়েছে, এবং সেই অবস্থায় বাইরের কারোর পক্ষে মানে গ্রিল কেটে বা কোলাপসিবল গেট কেটে ঢোকা ছাড়া অন্য কোনোভাবে কিন্তু ঢোকার কোনো রাস্তাই নেই, কোনো চান্সই নেই। আর এই যে জিনিসটা ওনার চোখের সামনে হলো, যেটা উনি নিজের চোখে প্রত্যক্ষ করলেন যে আস্তেই আস্তে দরজাটা বন্ধ হয়ে গেল ধরাম করে, এটা কোনোভাবেই স্বাভাবিক হতে পারে না।
এবং তখন ওনার এতটাই ভয় লেগে যায় না, উনি আর খাট থেকে মানে নেমে যে সেটাকে তদন্ত করবে যে কি হলো কেন হলো সেটা উনি করতে পারেন। তখন উনি ঘড়িটা দেখলেন এবং ঘড়িতে উনি দেখেন যে তখন রাত মানে 3টে বাজতে আর 3-4 মিনিট মতো বাকি। তো উনি তখন মনে মনে সময় গুনছেন যে ভোরের আলোটা কখন হবে। তো উনি ভাবলেন যে মিনিমাম 5টা, আরও 2 ঘন্টা। তো উনি তখন ভাবলেন যে আমি 2 ঘন্টা এভাবে খাটের উপরেই থাকি। উনি যখন বুঝতে পারেন মানে তখন উনি বুঝে গেছেন যে কিছু একটা ওনার সাথে ঘটতে চলেছে। এরপরে যে জিনিসটা উনি নিজের চোখে প্রত্যক্ষ করেন সে রাতে, সেটা প্রত্যক্ষ করবেন বলে কিন্তু উনি মানে জীবনে কখনো ভাবেননি। মানে এরকম সত্যি আমরা কখনো ভাবতে পারি না। তো ওই যে আমি আপনাদেরকে বলেছিলাম যে ওনার যে বেডরুম, সেই বেডরুমে একটা বিশাল বড় কাচের শোকেস রয়েছে। এবার সেই শোকেসটা কিন্তু ক্লোজড, মানে তার আর কি যে আর কি দরজাগুলো সেগুলো কিন্তু কাঁচের, কিন্তু সবই এনক্লোজ ছিল, সব বন্ধ। এবার উপরেও বেশ কিছু জিনিসপত্র ছোট ছোট বিভিন্ন জায়গা থেকে আনা ছোট ছোট আর কি শোপিস দিয়ে সাজানো। এবার উনি নিজে চোখে দেখছেন যে একটা মানে কিছু হাওয়া টাইপের, যেটা উনি চোখে সে অর্থে দেখতে পাচ্ছেন না, কিন্তু উনি বুঝতে পারছেন ওনার ঘরের ভিতরে একটা হাওয়া ঘোরাঘুরি করছে। যে হাওয়াটা কিন্তু ফ্যানের হাওয়া নয়, ফ্যানের হাওয়া বাদেও ঘরের ভিতরে ওনার মনে হচ্ছে একটা হাওয়া মাঝে মধ্যে ডান দিক থেকে বাদিক এবং বাদিক থেকে ডান দিকে যাতায়াত করছে। বা সেটা কেন যাতায়াত করছে, কি জন্য যাতায়াত করছে, সেটা উনি বুঝতে পারছেন না। এবার ওই অবস্থায় উনি তো পুরো কাঠের মতো শক্ত হয়ে বসে আছেন এবং ওনার চোখ কান পুরো খোলা, পুরো সতেজ। ছোট থেকে ছোট আওয়াজও তখন উনি কিন্তু বুঝতে পারছেন, ছোট থেকে ছোট চেঞ্জও উনি কিন্তু নোটিস করতে পারছেন। যা হয় আর কি, এরকম একটা পরিস্থিতিতে যদি আপনি আমি একা থাকি, আমাদের ইন্দ্রিয়গুলো কিন্তু আরও বেশি তীক্ষ্ণ হয়ে উঠবে। আর আশেপাশে কোনো আওয়াজ নেই, বুঝতেই পারছেন ওরকম গভীর রাত, কেই বা জেগে থাকবে। এভাবে কিছুক্ষণ চলে এবং তারপরে উনি খুব আস্তে আস্তে কোনো কিছুর খটখট 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 করে নড়ার আওয়াজ পাওয়া শুরু করলেন। কোনো একটা জিনিস যদি টেবিলের উপরে ধরুন আপনি কিছু একটা রেখেছেন, তো সেটাকে যদি আপনি টেবিলটাকে ধরে যদি একটু নাড়ান, তো সেই জিনিসগুলো হঠাৎ করে নড়তে থাকবে, তো খটখট 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 একটা আওয়াজ হবে। তো ঠিক সেরকমই আওয়াজ কিন্তু উনি পাওয়া শুরু করলেন, খটখট খটখট করে এরকম একটা আওয়াজ হচ্ছে। এবার উনি তো কিছু বুঝতে পারছেন না যে আওয়াজ কোথা থেকে আসছে, কেন আসছে, কিসের আওয়াজ, উনি কিছু বুঝতে পারছেন না। এবং ওনার মনের ভিতরে ভয় তত বাড়ছে। এবার অত গভীর রাত, উনি কাকে ফোন করবে? কাউকে তো ফোন করতে পারে, কারণ ওনার মা ওনার বোনের বাড়িতে রয়েছে, তারা সবাই ঘুমোচ্ছে, ওনার স্ত্রী তার বাপের বাড়িতে রয়েছে, কাকে ফোন করবে? এবার আশেপাশে ওনাদের যত জ্ঞাতি গোষ্ঠী আত্মস্বজন রয়েছে প্রত্যেকে আছে ঠিকই, কিন্তু দেখুন ওরকম একটা গভীর রাতে খুব এমার্জেন্সি ছাড়া তো ফোন তো করা যায় না। আর উনি নিজের চোখেও যে কিছু দেখতে পাচ্ছেন তাও তো নয়, যে কোনো চোর ডাকাত ঢুকেছে বা কিছু, সেরকমও কিছু। তো ফোন করে কি বলবে যে আমার ভয় লাগছে, এটা তো বলা যায় না। তো বুঝতেই পারছেন যে ওনার পরিস্থিতিটা কতটা শোচনীয় হয়ে গেছিল। আচ্ছা, এবারে উনি যখন চারিদিকে তাকাচ্ছেন যে আওয়াজের সোর্সটা কোথায়, উনি তখন খেয়াল করলেন, প্রথমে উনি খেয়াল করেননি, বাট কিছুক্ষণ পরে উনি বুঝতে পারলেন ওনার ঘরের যে শোকেসটা ছিল কাচের, তার উপরে ছোট 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 ছোট, যেখানে আর কি ওই ছোট কাচের যে ফ্লাওয়ার ভাসটা ছিল, সেইখানে আরও কিছু পরপর পরপর ছোট ছোট ওরকম জিনিসপত্র সাজানো ছিল, শৌখিন জিনিসপত্র সাজানো। এবং ভূমিকম্প হলে যেভাবে জিনিসপত্র কাঁপতে থাকে, ঠিক সেরকমভাবে ভূমিকম্প হলে বা যদি খুব হাওয়া দেয় বা কেউ যদি ওটাকে হাতে ধরে হালকা করে নড়ায় দোলায় বা কাঁপায়, সেরকম হলে যেরকমভাবে ওপরের জিনিসগুলো খটখট খটখট করে কাঁপতে থাকবে, ঠিক সেরকমভাবেই ওপরের জিনিসগুলো কিন্তু কাঁপছে। এবং সেই কাঁপুনির কিন্তু কোনো সোর্স নেই, মানে ভূমিকম্প হচ্ছে না। ভূমিকম্প যদি হতো তাহলে সেটা কৌশিকবাবু নিজেও খাটে বসে ফিল করতে পারতেন যে একটা ভূমিকম্প হচ্ছে। ফলে ভূমিকম্প নয়, শুধুমাত্র ওই শোকেসের উপরের যে 7-8টা যে ছোট ছোট যে আর কি শোপিসগুলো ছিল, সেগুলো প্রচণ্ড জোরে কাঁপছে এবং একে অপরের গায়ে ঘষা লাগছে, যে ওদের বেসটা যেটা আর কি সেখানে আর কি কাঁপুনি হচ্ছে এবং সেরকম আওয়াজ হচ্ছে। এটা দেখে না উনি ভীষণ রকমভাবে অবাক হয়ে যায় এবং উনি প্রচণ্ড ভয় পেয়ে যান যে এটা কি করে সম্ভব।
উনি নিজে যে খাটে বসে খাটের উপরে উনি হাত রাখেন, খাটের মানে যে আর কি হেডবোর্ডটা রয়েছে কাঠের খাট, তো সেই কাঠের হেডবোর্ডের উপরে উনি হাত রেখে বোঝার চেষ্টা করেন যে খাটটাও কি কাঁপছে। উনি দু হাত রাখেন, কিন্তু দু হাত রেখে উনি বুঝতে পারেন খাট কিন্তু কাঁপছে না। বা ওনার টেবিলে বইপত্র রয়েছে দুটো পাশের টেবিলে, সেখানে ল্যাম্প রয়েছে, কোনো কিছুই কাঁপছে না, সব কিছু একদম অ্যাজ ইট ইজ রয়েছে, শুধুমাত্র ওই জায়গাটা কাঁপছে। ভাবুন একবার কি ভয়ঙ্কর একটা ব্যাপার। উনি এই জিনিসটা প্রায় 1 মিনিটের কাছাকাছি কিন্তু প্রত্যক্ষ করেন, কন্টিনিউয়াস প্রায় 1 মিনিট। ওই 1টা মিনিট উনি মানে রুদ্ধশ্বাস 1টা মিনিট কাটান, এবং উনি বারবার এদিক ওদিক তাকান, এবং ওনার প্রচণ্ড ভয় লাগে। উনি বুঝতে পারছেন যে ঘরের মধ্যে উনি ছাড়াও একটা কিছুর অস্তিত্ব তো আছে, সেটা কিন্তু উনি বুঝে গেছিলেন। এবার সেটা কি, কিসের জন্য সেই অস্তিত্ব, কেন এই ব্যাপারটা হচ্ছে, সেসব কিন্তু উনি কিচ্ছু বুঝতে পারছেন না, কিন্তু এটুকু বুঝতে পারছেন কিছু একটা ঘটছে। উনি তখন না মানে মনে প্রাণে ভাবছেন যে কখন ভোর হবে, কারণ উনি না আর ওই পরিস্থিতিটা নিতে পারছেন না। এরপরে উনি মানে মানে বুঝতে পারেন, মানে কিছুক্ষণ ওই 1 মিনিটটা হলো ওইটা, তারপরে কিন্তু থেমে যায়, তারপরে আর কিন্তু কিছু হচ্ছে না। ওনার তো প্রচণ্ড ভয় লাগছে। এবার এই ভয়ে যখন লাগা শুরু হলো, ওইটা তখন তো থেমে গেল 1 মিনিট পরে। তো উনি ভাবছেন যে কি হতে পারে, আমার সাথে কেন এটা ঘটছে। তো উনি মনে মনে ভাবছেন যে না, আমার আর এইভাবে বাড়িতে একা থাকাটা ঠিক না, আমাকে বোন থাকতে বলেছিল, মা থাকতে বলেছিল, ওখানে থেকে গেলেই ভালো হতো। কিন্তু তার পরবর্তী সময় ওনার মনে হচ্ছে যে আমি এটা কি ভীতু মানুষের মতো কথাবার্তা ভাবছি, আমি আমার বাড়িতে একা থাকতেই পারি, কিন্তু তাই বলে এরকম ঘটনা যে ঘটবে এটা কেন ঘটবে। আর এর আগে তো কোনো দিন আমার সাথে ঘটনা ঘটেনি, আর ছোটো থেকে বড় অবধি, যেটা কৌশিকবাবু লিখেছেন ইমেলে, যে কোনো দিনই কিন্তু উনি বাঁকুড়ায় যেখানে জন্মেছেন সেই জায়গাটা এখন খুব ডেভেলপ করে গেছে। কিন্তু আপনারা যারা বাঁকুড়া থেকে শুনছেন বা যারা বাঁকুড়া গেছেন তারা জানবেন যে বাঁকুড়ায় কিন্তু বিভিন্ন, আমরা যেমন জানি টেরাকোটার পোড়ামাটির কাজ খুব বিখ্যাত, সেখানে এরকম টেরাকোটার প্রচুর মন্দির রয়েছে, প্রচুর ফাঁকা ফাঁকা জায়গাও রয়েছে, এবং ওনার ছোটোবেলায় কিন্তু এগুলো আরও বেশি ছিল। তো পড়তে যাওয়া, পড়াশুনো করা, স্কুল কলেজ সব কিছু ওনার বাঁকুড়ায়, ফলে এদিক ওদিক প্রচুর ওনাকে করতে হতো। তো কখনোই ছোট থেকে উনি কিন্তু কোনো ভূতের ভয় বলুন বা এরকম কোনো প্রেতাত্মার ভয় বলুন, এগুলো কিন্তু ওনার জীবনে কিচ্ছু ঘটেনি, কখনোই উনি ওরকম কিছু কখনো ভয় পাননি। কিন্তু আজকে এই বয়সে এসে তো উনি একজন যুবক মানুষ, তো সেরকম একজন যুবক সে তার নিজের বাড়িতে এরকমভাবে ভয় পাবেন, এটা খুব আনইউজুয়াল। এবং যতই উনি কোনো কিছুর পিছনে লজিক দাঁড় করানোর চেষ্টা করুন না কেন, উনি বুঝতে পারছেন যে কোনো লজিকই এক্ষেত্রে খাটে না। এইরকম ভাবতে ভাবতে উনি বুঝতে পারলেন যে ওনার খাটের নিচ থেকে একটা ঠাক ঠুক কোনো কিছু মানে ধাক্কা লাগলে যেরকম আওয়াজ হয়, ঠাক ঠুক এরকম করে খাটের নিচ থেকে আওয়াজ আসছে। এবার ওনার প্রচণ্ড ভয় লেগেছে। এবার এই যে ভয়টা ওনার লাগে, এই ভয়টা উনি ভাবছে যে তাহলে কি আবার খাটের নিচে কেউ ঢুকে আছে। এবার ভাবছে যে যে আওয়াজগুলো হচ্ছে, কোনো মানুষ যদি ঢুকে থাকে তো সেই মানুষটা খাটের নিচে কেন ঢুকে থাকবে। তো সে খাটের নিচে সে খাট থেকে নিচ থেকে বেরিয়ে এসে যদি কার কিছু লুট করার ইচ্ছা হয় বা চুরি করার থাকে সে করে নেবে। আর মনে হচ্ছে একটা কোনো জিনিস র্যান্ডাম ঠাকঠুক করে ধাক্কা খাচ্ছে খাটের, মানে ওনার খাটটা বক্স খাট না, নর্মাল খাট ছিল। তো ওনার খাটটা সাধারণত একটু পুরোনো দিনের খাট, তো একটু উঁচু ছিল, মানে খাটটা প্রায় 3 ফুট 3.5 ফুট মতো উঁচু, এবং ওনার যে বেড কভারটা পাতা ছিল সেই বেড কভারটা খুব মানে একদম প্রায় মেঝে টাচ করা অবধি ছিল। এবার এই অবস্থায় উনি ভাবছে যে তাহলে কি খাটের নিচে কি কিছু ঢুকে আছে। এবার উনি না মানে ওই যে ঠাক ঠুক করে ওই যে বারবার আওয়াজটা হচ্ছে, কিছু একটা মনে হচ্ছে যেন মানে পাখি যদি, একটা পাখিকে যদি করে একটা খাঁচার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় এবং সেই পাখিটা যদি খুব ওড়ার চেষ্টা করে, তাহলে তার পাখির যে পাখাগুলো রয়েছে তার একটা ফরফর করে যে আওয়াজ হয় সেই আওয়াজটা তো পাওয়া যাবে। ঠিক সেরকমই উনি ওই ঠাকঠুক ওই যে র্যান্ডাম যে আওয়াজটা হচ্ছে সেই আওয়াজের সাথে মনে হচ্ছে ওনার যে ওনার খাটের নিচে কিছু একটা ঢুকে আছে, এবং সেই পাখি জাতীয় কিছু একটা ঢুকে হয়তো এই আওয়াজটা করছে, ওনার মনে হচ্ছে এটা। এবার উনি ভাবছেন যে
তাহলে এত কিছু কি ওই পাখিটা করছিল? তো উনি তখন মনে মনে ভাবলেন যে হ্যাঁ, পাখি তো করতেই পারে, হয়তো পাখিটা এরকমভাবে ছিল, সেই পাখিটা হয়তো ঠেলে ফেলে দিয়েছিল, আমি হয়তো তখন ঘুমের চোখে ছিলাম, পাখিটাকে দেখতে পারি, বা পাখিটা হয়তো ঠেলে ফেলে দিয়ে কোথাও হয়তো একটা চুপ করে বসে গেছিলো ঘরের মধ্যে। তো উনি না মানে এটা ভেবে ভাবলেন যে হ্যাঁ, এটা তো হতেই পারে। কিন্তু তারপরে আবার উনি ভাবছেন যে আমার ঘরটা এরকম ধোঁয়া ধোঁয়া টাইপের লাগছে কেন। মানে ওই যে বললাম যে উনি কিছুক্ষণ আগে যেমন ওনার মনে হয়েছিল যে ঘরের মধ্যে কিরকম একটা কুয়াশা কুয়াশা মতো পড়েছে টাইপের, তো উনি দেখছেন যে সেইটা যেন আস্তে আস্তে বেড়েছে আরেকটু। তো উনি ভাবলেন যে না, এইভাবে আওয়াজ হচ্ছে, এই খাটের উপরে তো আমি আর বসে থাকতে পারছি না, এবং ওনার প্রচণ্ড ভয় করছে কিন্তু। এবং পুরো ঘরটার মধ্যেই কেন জানি না ওনার ভীষণ আনক্যানি ফিল লাগছে। মানে যে ঘরটায় উনি দীর্ঘ 12 বছর ধরে, যেটা ওনার বেডরুম, যে ঘরটা উনি নিজে এত বছর ধরে থেকেছেন, কেন জানি না সেই চেনা বাড়িটা, সেই চেনা ওনার বেডরুমটা ওনার কেন জানি না, মানে কোনো একটা কারণে খুব অজানা অচেনা লাগছে। ওনার মনে হচ্ছে উনি একটা খুব অচেনা জায়গার মধ্যে রয়েছে। উনি নিজে মানে সেই সময় ওনার মনে হচ্ছে যে একটুখানি বড় লাইটটা জ্বালাই, তো সেই সময় উনি সুইচ বোর্ডটা কোথায় সেটাই খুঁজে পাচ্ছেন না। মানে উনি ভাবছেন যে সুইচ বোর্ডটা কোথায় আছে, এখানে থাকা উচিত না, ওখানে থাকা উচিত না, এই বলে উনি নাকি খুঁজছেন। কিন্তু অদ্ভুত বিষয়, ওনার নিজের তৈরি বাড়ি, নিজের বাড়ি, যে বাড়িতে উনি দীর্ঘ এত বছর রয়েছেন, উনি নিজের বাড়িটা ওনার কাছে খুব অচেনা লাগছে, নতুন লাগছে, ইভেন উনি সুইচ বোর্ড খুঁজে পাচ্ছেন না। ভাবুন একবার কি অদ্ভুত বিষয়। যাই হোক, তো আলটিমেটলি যখন উনি সুইচ বোর্ডটা খুঁজে পেলেন, তো তখন আবার উনি ভাবছেন যে কোন সুইচটা হতে পারে আমার বড় ল্যাম্প, বড় আর কি লাইটের। তো উনি যেটা ইমেলে লিখেছে যে উনি প্রত্যেকটা সুইচকে কিন্তু মানে টিপে টিপে অন করার চেষ্টা করেন, কিন্তু কোনো সুইচেই ওই বড় লাইটটা জ্বলে না। মানে যা জ্বলছিল জ্বলছিল, নতুন করে কোনো আলো আর উনি জ্বালাতে পারেন না। এবং ক্রমাগত কিন্তু ওই নিচ থেকে ওই খটখট 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 ঠাং ঠুং ঠাং ঠুং ওরকম আওয়াজ হচ্ছে, আর কিছু একটা নড়ছে, পাখি জাতীয় কিছু যে ভিতরে ঢুকে আছে সেটা উনি বুঝতে পারছেন। এবার উনি মনে মনে ভাবছেন যে পাখিটা ঢুকে তাহলে বেরোচ্ছে না কেন, যে বেরিয়ে যাক। তো এদিকে কিন্তু দরজাটা বন্ধ ঘরের। উনি হালকা করে একবার দরজাটাকে খোলার চেষ্টা করলেন, দেখলেন একদম সেম জিনিস হয়েছে, দরজা খুলছে না। মানে উনি টান দিচ্ছেন, দরজার লক নেই, কিন্তু ওনার মনে হচ্ছে যে পিছন থেকে কেউ একটা দরজাটা টেনে ধরে আছে, সে খুলতে দিচ্ছে না, যেটা হওয়াটা পসিবল নয়। এবার উনি ভাবছেন আমি কি করব। তো উনি ভাবলেন যে না, কোনো পাখি যদি আটকে থাকে তাহলে পাখিটাকে বের করে দেওয়া উচিত, অ্যাটলিস্ট ঘরে মানে ওই খাটের নিচ থেকে তো বেরোক, তারপর না হয় আমি কোনো রকমের দরজাটা খুলছি। বা বেডরুমের ওনাদের একটা মানে জানলা ছিল, কিন্তু সেই জানলায় গ্রিল দেওয়া ছিল, তো ভাবছে যে গ্রিল দিয়ে যদি বেরোতে না পারে আমি দেখবো তাহলে কি করা যায়। দেখে ওনার প্রচণ্ড ভয় লাগছে, আর সবসময় ওনার মনে হচ্ছে ওনার পিছনে এসে কেউ দাঁড়িয়ে আছে। এটা উনি অলওয়েজ ফিল করছেন। এবার বারবার উনি পিছন ঘুরে তাকাচ্ছেন, বারবার উনি ওনার সামনে মানে হাতটাকে এগিয়ে দিচ্ছে যে হাতে কিছু টাচ হচ্ছে কিনা, হয়তো উনি চোখে দেখতে পাচ্ছেন না, বা হাতে কিছু টাচ হচ্ছে কিনা। উনি অনেক রকম কিছু করলেন, বাট কোনো কিছুতেই কিন্তু উনি মানে কিছু টাচ করতে পারছেন না, বা কিছু চোখেও দেখতে পাচ্ছেন না, কিন্তু বারবার উনি ফিল হচ্ছে যে কেউ একজন ওনার পিছনে এসে দাঁড়াচ্ছে। এরপরে উনি অনেক সাহস নিয়ে, অনেক মনে সাহস নিয়ে আস্তে আস্তে ওনার ওই যে বললাম যে ওনার না মানে পুরোনো দিনের বেড কভারগুলো যেরকম, যেগুলো অনেক আর কি ঝুল লম্বা থাকতো, যাতে খাটের নিচের যে আর কি যে জায়গাটুকু ফাঁকা থাকে, তো সেই জায়গাটাকেও কভার করার জন্য। তো উনি কী করেছেন, উনি অনেক মনে জোর নিয়ে ওই খাটের একদিকের যে চাদরটা, যেটা নিচ অব্দি ফল ছিল, সেই চাদরটাকে কিছুটা তুলে দেন। এবার তুলে দেওয়ার পরে খাটের নিচের যে ফাঁকা অংশটা, সেখানটা তাহলে ফাঁকা হয়ে গেলে এবার যদি কোনো পাখি ঢুকেও থাকে, সেই পাখিটা ফট করে বেরিয়ে যেতে পারবে। এবার যেটা কৌশিকবাবু লিখেছেন ইমেলে, যে অন্যান্য সময় যেটা হতো যে রাতের বেলাও যদি চাদর তুলে দেওয়া হতো, তাহলে কিন্তু খাটের নিচে খুব ঘুটঘুটে অন্ধকার লাগতো না, মানে একটা আলো কিন্তু থাকতো। এবারে উনি অনেক সাহস নিয়ে, মানে উনি তো বুঝতে পারছেন না যে নিচে কি আছে, তো ওভাবে চাদরটা উনি তুলে দিয়েছেন। তো ঘরে মোটামুটি আলো রয়েছে, কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে যে খাটের তলাটা পুরো ঘুটঘুটে অন্ধকার, যেটা কখনোই থাকে না। খাটের তলাটা ঘুটঘুটে অন্ধকার, এবং সেই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে উনি কিচ্ছু দেখতে পাচ্ছেন না। এবং যে মুহূর্তে উনি চাদরটা তুলে দিলেন, সেই মুহূর্তে ওই র্যান্ডাম খটাখট খটাখট কিছু দিয়ে একটা ধাক্কা লাগছে খাটের সাথে, সেটা আওয়াজটাও কিন্তু বন্ধ হয়ে গেল, পুরো বন্ধ হয়ে গেল। এবারে
উনি ভাবছেন যে আওয়াজটা বন্ধ হয়ে গেল ঠিকই, কিন্তু পাখিটা তো বেরোচ্ছে না, পাখি বা পাখি জাতীয় যদি কিছু থেকে থাকে। এবং এটুকু উনি বুঝতে পারলেন যে আর যাই হোক ওখানে কোনো মানুষ নেই, কারণ মানুষ যদি থাকতো ওভাবে যদি আমি ওটা তুলে দিলাম তাহলে অ্যাটলিস্ট মানুষ হলে সেই মানুষটা বেরিয়ে আসতো, সেই মানুষটা ওইভাবে এটা তুলে দেওয়ার পরে নিশ্চয়ই থাকতে পারতো না। এবারে উনি কী করলেন, প্রাণপণে ওনার বেডরুমের যে দরজাটা ছিল সেই দরজাটাকে খোলার চেষ্টা করা শুরু করলেন। প্রচুর চেষ্টা করলেন দরজাটা খোলার। উনি দেখতেন দরজার লক নেই, এমন নয় যে ভিতর থেকে লক করা রয়েছে, লক নেই, কিন্তু ওনার মনে হচ্ছে পিছন থেকে কেউ একজন টেনে টেনে ধরছে, মানে উনি খুলতে চেয়েও খুলতে পারছেন না এরকম। এবারে উনি ভাবলেন যে না, এটা তো এভাবে তো এটা সম্ভব নয়, এবার আমি কী করবো, আমি কীভাবে একটা ঘরের মধ্যে আটকে তো থাকতে পারছি না। আর ওই দিক থেকে খাটেরও আওয়াজটা বন্ধ হয়ে গেছে, কিন্তু পুরো ঘরটা একটা কীরকম হালকা ধোয়া ধোয়া, কীরকম একটা কুয়াশা পড়েছে টাইপের হয়ে গেছে। তো উনি না মানে কিছু বুঝতে পারছেন উনি কী করবেন। এরপরে উনি মানে ওনার গায়ে যত জোর ছিল সেই জোর দিয়ে উনি 2 হাতে করে ওই হ্যান্ডেলটা ধরে বিশাল জোরে দরজাটাকে টানেন, এবং দরজাটা কিন্তু আলটিমেটলি খুলে যায়। খুলে যাওয়ার পরে উনি যখন ঘর থেকে বেডরুম থেকে বেরিয়ে উনি অন্য ঘরে এলেন, তখন উনি দেখছে যে পুরো ঘরের মধ্যেই একটা অদ্ভুত রকমের মানে পরিবেশ হয়ে আছে, মানে মনে হচ্ছে যেন একটা হালকা কুয়াশা পড়েছে। ওনার নিজের চেনা বাড়িটা খুব অচেনা মনে হচ্ছে। উনি ভাবছেন যে আমি এটা কোথায় আছি, আমার কোনো লোকেরা কেন নেই। তারপরক্ষণে ওনার মনে পড়ছে আরে বাড়িতে আজকে তো কেউ নেই, প্রথম থেকেই নেই, সকাল থেকেই নেই, তো আমি কেন ভাবছি, আমার স্ত্রী আমার বাচ্চাকে নিয়ে তার বাপের বাড়ি গেছে, আমার মা বোনের বাড়িতে রয়েছে, তো আমি তো ঘরে একা, এরকম তো ঘটনা ঘটে যে আমি একা থাকি। কিন্তু উনি বলছে যে আমি জানি না কেন আমার প্রত্যেক মুহূর্তে ওই বাড়িটাকে খুব অচেনা অজানা বাড়ি বলে মনে হচ্ছিল। তো আবার উনি এসে ওনার যে টিভি দেখার ঘর, বাকি যে ঘর, প্রত্যেকটা ঘরে উনি লাইট জ্বালাবেন ভাবলেন। কিন্তু অদ্ভুত বিষয়, উনি কিন্তু একটা ঘরেরও লাইট খুঁজে পেলেন না, মানে সুইচ বোর্ডই খুঁজে পেলেন না, তো লাইট কী করে জ্বালাবে। এরকম বেশ হলো, এবং তারপরে উনি ভাবছেন, মানে উনি শুনতে পাচ্ছেন আর কি যে কিছু একটা আওয়াজ আসছে আবার ওনার বেডরুম থেকে। তো বেডরুম থেকে আওয়াজ আসছে, আস্তে 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 আবার উনি বেডরুমের দিকে গেলেন, এবং বেডরুমে তখন কিন্তু আর ঢোকেননি উনি দরজার ওখানে দাঁড়িয়ে উনি দেখছেন আবার ওনার খাটের নিচ থেকে খটখটা খটখট খটাখট এরকম আওয়াজ হচ্ছে। তো উনি কী করবেন, উনি তখন ওখানে দাঁড়ালেন, এবং দাঁড়িয়ে উনি যে জিনিসটা প্রত্যক্ষ করলেন, সেটা প্রত্যক্ষ করার মানে কী যে সিগনিফিকেন্স সেটা আমি আপনাদেরকে পরে বলছি। উনি দেখলেন যে একটা বড় বাদুড়, একটা বিশাল বড় বাদুড় ওনার খাটের নিচ থেকে বেরোলো। খাটের নিচ থেকে বেরিয়ে এদিক ওদিক মনে হলো একটু তাকালো, তাকিয়ে সাট করে ওনার সামনে চলে এলো বাদুড়টা, এবং উনি ভয় কিন্তু বেশ কিছুটা পিছিয়ে গেলেন। মানে ওরকমভাবে রাতের বেলা একটা বাদুড় যদি আসে, বিশাল বড় বাদুড় একটা আসে, এবং এসে একবার ওনার দিকে তাকালো, তাকিয়ে ওনার গায়ে টাচ করলো না, বা ওনার কাছেও খুব বেশি কাছে, বা ওনার গায়ে টাচ করলো, বা ওনার সামনে চলে এলো একদম সামনে, সেরকম কিন্তু না, ওনার কাছে অবধি এলো, কিন্তু এসে ওনাকে কিন্তু টাচ করে না। আবার বেডরুমের দিকে গিয়ে খুব সজোরে আর কি, মানে খুব জোরে ওনাদের যে জানলাটা ছিল কাচের, সেই কাচের জানলার উপর দিয়ে কিন্তু ওই বাদুড়টা চলে যায়, এবং এত জোরে কাচের জানলার সাথে ওই বাদুড়টার ধাক্কা লাগে যে কাচটা কিন্তু মানে একদম একটা ধাক্কাতেই কাচটা ভেঙে চুরমার হয়ে যায়। এবং কাচের পরে ওদিকে ছিল গ্রিল, সেই গ্রিলের ভিতর দিয়ে বাদুড়টা কিন্তু একদম সজোরে, মানে এই পুরো ঘটনাটা কয়েক সেকেন্ডের মধ্যে ঘটে, যে বাদুড়টা খাটের ওখান থেকে বেরোলে, এসে ওরা সামনে চলে উঠে পিছিয়ে গেলেন, এবং তারপরে বাদুড়টা কিন্তু ওই কাচের জানলা ফাটিয়ে কিন্তু বাইরে বেরিয়ে চলে যায়। পুরো মানে ঝরঝর করে কাচের জানলা ভাগার কিন্তু আওয়াজ হয়। এবং এর কিছুক্ষণের মধ্যেই মানে উনি না, যখন এই ঘটনাটা ঘটে উনি পুরো হতভম্ব হয়ে যান। উনি ভাবেন যে এই ব্যাপারটা কী হলো এবং কেন হলো। উনি হতভম্ব হয়ে গেছেন, উনি বুঝতে পারছেন না উনি কী করবেন। এমতাবস্থায় উনি 5-6 মিনিটের মতো পুরো একদম ওখানে দাঁড়িয়ে পড়েন, মানে ওই যে পজিশনে যেভাবে উনি ছিলেন উনি সেভাবেই থাকেন, এবং ওনার আর না মানে মনে আর কোনো সাহস হচ্ছিল না যে উনি সামনে যাবেন। এবং এরকমভাবে 5-6 মিনিট কেটে যাওয়ার পরে উনি যখন একটু সম্বিত ফিরে পেলেন, উনি যখন একটু নিজেকে ধাতস্থ করলেন, তখন উনি
মানে ওনার হঠাৎ করেই মনে হলো যেন ওনার চারপাশটা অনেকটা চেঞ্জ হয়ে গেল। তখন ওনার নিজের বাড়িটাকে মনে হচ্ছে আর এটাই তো আমার বাড়ি। উনি যখন একবারে সুইচ বোর্ড খুঁজে পেয়ে সব জায়গায় লাইট ফাইট জ্বালানেন, এবং তখন উনি বাইরের দিকে যখন তাকাচ্ছে তখন দেখছে ভোরের আলো হালকা হালকা ফুটছে, এবং ওই কাঁচটা, ওই যে জানলার যে কাঁচটা ওনার বেডরুমের সামনে এসে পড়েছিল, সেই কাঁচের টুকরোগুলো যে মেঝের মধ্যে ছড়িয়ে থাকলো, সেই টুকরোগুলো কিন্তু ওই সেম একটা সংখ্যাকে যদি আপনি কাঁচের টুকরো দিয়ে যদি আপনি একটা কোনো সংখ্যা লেখেন, 5 হোক, 6 হোক, 7 হোক, সেটা আপনি যেভাবে কাঁচের টুকরোগুলোকে দিয়ে সাজিয়ে লিখতে পারবেন, ঠিক সেইভাবেই কিন্তু ওই কাঁচের টুকরোগুলো ভেঙে পড়ে যায়। এবং জানেন, ওই যে প্রথমে যে ফ্লাওয়ার ভাসটা, যে ছোট কাচের ফ্লাওয়ার ভাসটা ভেঙে পড়েছিল, এবং সেটুকুলো আমি আপনাদেরকে বলেছিলাম যে ওই যে টুকরোগুলো ভেঙে মেঝের মধ্যে ছড়িয়ে গেছিল, সেই ছড়ানোটা একটা এমন কায়দাতেই ছড়িয়েছিল সেটা একটা সংখ্যাকে ডিনোট করছিল। তো সেই সংখ্যাটা আর এই যে সংখ্যাটা, যেটা ওই কাচের জানলা ভেঙে কাচের টুকরো দিয়ে যে সংখ্যাগুলো মানে আর কি তৈরি হয়েছিল, সেই দুটো সংখ্যাই কিন্তু সেম। এবং সেই সংখ্যাটা হচ্ছে, লেখা ছিল 19। মানে ওই ছোট কাচের ভাসটাও ভেঙে গিয়ে বাংলার 19 যেভাবে মানুষ লেখে, ঠিক সেভাবে সংখ্যাটা ছিল। এবং ওই কাচেরও যে জানলাটা সেটাও ভেঙে কিন্তু এরকম একটা 19 বলে একটা সংখ্যা সৃষ্টি করেছিল। এটা দেখলেই মানে এক ঝলক দেখলেই বোঝা যাবে, যেটা মনে হবে যে কেউ হাত দিয়ে কাচের টুকরোগুলোকে সাজিয়ে সাজিয়ে কেউ 19 লিখেছে। তো উনি তখন ভাবলেন যে এটা মানে কি হলো, এবং উনি না নিজেও খুব অবাক হয়ে যান যে এরকম কেন ঘটনাটা ঘটলো। যাই হোক, তো উনি তখন আর মানে নিজেকে আর কি ঠিক রাখতে পারছে না। ওনার প্রচণ্ড আর কি একটা অদ্ভুত রকম, মানে তখন সব কিছু নর্মাল হয়ে গেছে, ঘরটা নর্মাল হয়ে গেছে, ঘরের মধ্যে যেরকম কুয়াশা কুয়াশা ভাব ছিল সেগুলোও আরেকটা চলে গেছে। তো সকালবেলা উনি ভাবলেন যে না, এভাবে তো কাউকে কিছু বলা যাবে না। তো উনি সকাল যখন হয় ওই 6টা নাগাদ উনি ওনার মাকে ফোন করেন, এবং মাকে ফোন করে বলে যে দেখো, মানে ওনার স্ত্রীর আর কি বলছে যে ওর হয়তো আসতে আর একটু দেরি হবে, তো তুমি এই বাড়িতে চলে এসো। তো ওনার মাকে ওনার বোনের শ্বশুর বাড়ি থেকে দিয়ে যায়, বলে যে তা তুমি তাড়াতাড়ি চলে এসো। তো ওনার মা ভাবছে যে ছেলে এত তাড়া দিচ্ছে কেন। তো যাই হোক, তো উনি ওই 7টা নাগাদই বাড়ি চলে আসে। তো বাড়ি চলে আসার পর ততক্ষণে উনি কাচের টুকরোগুলো পরিষ্কার করে দিয়েছেন, যে ওভাবে তার কাচের টুকরো কেউ ঘরের মধ্যে সাজিয়ে রাখে না। তো উনি সব ক্লিট করে দিয়েছে। তো ক্লিট করার পরে এবার ওনার মা যখন ঘরে এসছে, তো ওনার মা বলছে কি হয়েছে, তুই কখনো তো এরকম করিস না, এত তাড়া দিলি কেন। তো তখন না উনি না ব্যাপারটাকে খুব ক্যাজুয়াল আর কি, মানে উনি বলতে চাইছেন বাট অত ডিটেলে বলতে চাননি। তো উনি বলছে যে দেখো কি বলবো বলো, কালকে ঘরের মধ্যে একটা এরকম বাদুড় ঢুকে গিয়ে সারা রাত প্রচুর জ্বালিয়েছে, আর দেখো কাচের জানলাটাও ভেঙে গেছে। তো ওনার মা না ওনার দিকে একটু হতভম্বের মতো কিছুক্ষণ তাকিয়ে থাকে। মা বলছে তুই কি বললি, ঘরে বাদুড় ঢুকেছিল? বলছে হ্যাঁ দেখো, ঘরে বাদুড় ঢুকে এরকম করেছে। সারা রাত ঘুমটাও ঠিকমতো হয়নি, শরীরটাও ভালো লাগছিল, তাই হয়তো তোমাকে একটু বলে ফেলেছি, কারণ তুমি তো জানোই মানে ওনার যে বাচ্চা, সে বাচ্চা একটু দেরি করে ঘুম থেকে ওঠে, ফলে ওনার স্ত্রীর পক্ষে অত তাড়াতাড়ি আসা সম্ভব নয়। তো বললো যে তোমাকেই তাড়াতাড়ি আসতে বললাম, ভাল লাগছিল না, কালকে ঘুমটাও ঠিকঠাক মতো হয়নি, আজকে মানে ব্যবসার ওখানে যাবো, তো ওখান থেকে একটু তাড়াতাড়ি এসে একটু ঘুমোবো, তো ওই জন্যই ভাবলাম যে তোমাকেই ডেকে নিই। তো ওনার মা না বলছে, মানে হঠাৎ করে খুব সিরিয়াস হয়ে যায় এই কথাটা শুনে। তো ওনাকে বলছে তোর সাথে কী হয়েছিল, কখন বাদুড় ঢুকলো, কী হয়েছিল তুই বল। তো উনি বলেছে মানে খুব ক্যাজুয়ালি আর কি উনি বলছে। তো তখন ওনার মা বলছে আর কি হয়েছে বল, আর কি হয়েছে বল, কি হয়েছে এরকম করে বারবার ওনাকে জিজ্ঞেস করছে। তো ওনার মায়ের এত এই একটা ব্যাপারে সিরিয়াস হয়ে যাওয়াটা ওনার না মানে খুব অদ্ভুত লাগে। এবং আমি আপনাদের ঘটনার শুরুতে বলেছিলাম যে এই যে ঘটনাগুলো ঘটছে, এটার পিছনে কিন্তু একটা সুনির্দিষ্ট কারণ আছে, যেটা আমি আপনাদেরকে প্রথমে বললাম যে এক একটা পরিবারে কিন্তু এক একটা ঘটনা হয়তো বহু বছর আগে থেকে ঘটে আসে, সেটা কিন্তু আজও ঘটে। এবং সেটা হতে পারে কোনো পারিবারিক আশীর্বাদ, হতে পারে কখনো সেটা পারিবারিক কোনো অভিশাপ, যেটা জেনারেশন বাই জেনারেশন কিন্তু অনেক সময় হয়, এবং সেটার কিন্তু কোনো কারণ সেভাবে বোঝা যায় না। সেটা হয়তো আপনারাও অনেক সময় হয়তো শুনে থাকবেন, বা কারোর ফ্যামিলিতে এরকম ঘটনা কিন্তু সত্যিই ঘটে। তো ওনার মায়ের এত উতলা হয়ে যাওয়া দেখে না ওনার মনে একটু সন্দেহ হয়। তো উনি বলেন যাচ্ছে মা তুমি এরকম করে বারবার জিজ্ঞেস করছো কেন, যে কি হয়েছে, কিছু দেখেছি কি না, কিছু শুনতে পেয়েছি কিনা, তুমি এরকমভাবে বলছো কেন, বাদুড় কি কথা বলতে পারে নাকি, বা বাদুড় কি আমাকে কিছু বলবে, তুমি এরকম করে বলছো কেন। তো তখন না ওনার মা বলছে যে তাহলে তুই কিছু দেখিসনি তো, তুই আর কিছু শুনিসনি তো।
তখন না উনি বলছেন যে না আমি কিছু দেখিওনি, কিছু শুনিওনি, কিন্তু ওই যে কাঁচগুলো যে ভেঙে গেছিলো, ওই ছোট কাচের ভাঁজটা আর এই কাচের জানলা দুটোই ভেঙে কিরকম একটা বাংলায় 19 লেখার মতো করে ছিল। তো তখন না ওনার মা এটা শুনে মানে কান্নায় ভেঙে পড়ে না মানে একদম বসে পড়েন উনি মেঝেতে। তো এটা দেখে কৌশিকবাবু না খুব ঘাবড়ে যায় যে কী এমন বললাম আমি যে মা এত কান্নাকাটি শুরু করে দিচ্ছে, আমার গায়ে হাত বোলাচ্ছে, আমাকে প্রোটেক্ট করার চেষ্টা করছে। তো তখন ওনার মা মানে কিছুক্ষণ খুব কান্নাকাটি করেন এবং তারপরে ওনাকে বলে যে ওনাদের যে ফ্যামিলি মানে ওনার বাবার দিকের যে ফ্যামিলি, সেই ফ্যামিলিতে উনি বিয়ের পরে এসে শুনেছিলেন যে এই কৌশিকবাবু যিনি দাদু ছিলেন মানে তার আগের জেনারেশানে ওই জমি বাড়ির সংক্রান্ত একটা ঝামেলা হয়, একটা অশান্তি হয়েছিল ওই জমি বাড়ি যখন ভাগ বাটোয়ারা জমিদারি প্রথা যখন ভেঙে গেল, মানে তারও আগের জেনারেশানে একটা ঝামেলা হয় এবং সেইখানে কেউ একজন ওনাদের পরিবারের উপরে একটা কিছু খারাপ বা ক্ষতি করার চেষ্টা করে এবং সেই মানে ওই যে ঝামেলাটা হয়েছিল তাতে কার দোষ ছিল কার অন্যায় ছিল সেটা সেটা উনি জানে না, তো সেটা প্রসঙ্গ নয়, কিন্তু একজন নাকি ওনাদের পুরো পরিবারের উদ্দেশ্যে একটা অভিশাপ দিয়েছিল এবং তার জন্য কিছু ক্রিয়াকলাপও করে, যাতে বলেছিল যে মানে এই বাড়ির যারা ছেলে রয়েছে তারা কেউ কিন্তু মানে তারা মৃত্যুর আগে তারা বুঝে যাবে যে তারা অমুক সময় মারা যাবে বা অমুক কিছু হবে এবং সেটা কিন্তু খুব খারাপভাবে সেই মৃত্যুটা হবে। তো এইটা যখন হয় তো তখন সেটা যারা জেনে গেছিল সেই সময় ওনার শ্বশুরমশাই মানে কৌশিকবাবুর মায়ের শ্বশুরমশাই যিনি ছিলেন, তো তাদের সেই সময় তারা বাড়ির লোক যারা মহিলারা ছিলেন বা আরও যারা ছিলেন, তো তারা তখন একজন সাধককে ডাকে, যেরকম আমাদের পরিবারের সম্পর্কে বলা হলো। তো তখন সেই সাধক বলে যে তোমাদের যা যা জিনিস যা তোমরা তো দিয়েছো, তোমরা তো কোনো অন্যায় করোনি, আর যেটা অভিশাপ দিয়েছে সেরকম কিছু ঘটবে না। এবার যার যেরকম নর্মাল সময় রয়েছে মানে মৃত্যুর, বলছে সে সেই সময় মারা যাবে, জন্ম মৃত্যুটা ভগবানের হাতে, ওটা কেউ বলে কিছু করতে পারবে না। তখন উনি বলেন যে এটা হতে পারে যে হয়তো কেউ নিজের মারা যাওয়ার আগের সময় আগে থেকে হয়তো সে বুঝে যাবে। এবার এই যে ব্যাপারটা বলেছিল সেটা কিন্তু কৌশিকবাবুর যে দাদু ছিল, যেটা ওনার মা মানে খবর পেয়েছিলেন যে ওনার যে দাদু ছিল তিনি তার মারা যাওয়ার প্রায় 15 বছর আগে জেনে গেছিলেন কোনো একটা ওই বাদুর আশা থেকেই ব্যাপারটা ঘটেছিল সেবারও, যে সেবার জেনে উনি আজ থেকে মানে 15 সংখ্যাটা উনি বারবার দেখতেন এবং যখন থেকে ব্যাপারটা হয় ঠিক তার 15 বছর পরেই কিন্তু উনি মারা গেছিলেন। আবার সেই জিনিসটা কিন্তু কৌশিকবাবুর বাবার ক্ষেত্রে হয়নি। ওনার বাবা কিন্তু মানে যখন মারা গেছিলেন খুব স্বাভাবিকভাবেই মারা গেছিলেন এবং তিনি যে আগে থেকে খুব বুঝে গেছিলেন তা কিন্তু নয়। আবার এই জিনিসটা মানে ওই বাদুর আসার ব্যাপারটা সেটা কিন্তু আবার কৌশিকবাবুর জীবনে ঘটনাটা ঘটলো। হয়তো আবার দেখা যাবে যে কৌশিকবাবুর যিনি ছেলে তার জীবনে হয়তো আবার এই ঘটনাটা ঘটবে না, হয়তো তার ছেলে মেয়ে হলে তার হয়তো সেই ঘটনাটা ঘটতেও পারে। তো একটা জেনারেশন গ্যাপে গ্যাপে এই ঘটনাটা ঘটে এবং যেটা বোঝা গেছে যে ওই যে 19 লেখাটা ছিল, যে যখন উনি ঘটনাটা ওনার সাথে হয়েছিল তার 19 বছর পরে হয়তো উনি মারা যাবেন, সেটাই হয়তো ওই বাদুরটা ওনাকে জানান দিতে এসেছিল। এবার ওনার যে দাদু ছিল তার জীবনে এটা দুবার ঘটেছিল, কিন্তু কৌশিকবাবুর জীবনে এটা এখন অবধি একবারই ঘটেছে এবং তারপরেও এই ঘটনা জানার পরে বহু তান্ত্রিক বলুন বিভিন্ন জায়গায় গিয়ে ওনার নামে পুজো আর্চা দেওয়া, যাতে এরকম কিছু যাতে কেটে যায়, ওনার যাতে আরও দীর্ঘায়ু হয়, তো এরকম অনেক কিছুই করা হয়েছে। বাট ওনার মনের মধ্যে এটার একটা বিশাল বড় প্রভাব আজও পড়েছে। উনি পরিবারকে বলেন যে ওনার জীবনের কোনো প্রভাব নেই, বাট সেটা নয়, উনি মাঝে মধ্যে খুবই চিন্তিত থাকেন এই বিষয়টা নিয়ে যে ওই ঘটনা থেকে যদি 19 বছর ধরেন তাহলে ওই ঘটনাটাও ঘটেছে বেশ কয়েক বছর হয়ে গেছে। তো উনি নিজেও জানেন না যে অ্যাকচুয়ালি কী হতে চলেছে ওনার সাথে, সত্যি 19 বছর ওই ঘটনার 19 বছর পরে ওনার কী হবে সেটা কিন্তু উনি নিজেও জানেন না। যাই হোক, তো ঘটনাটা খুবই ইন্টারেস্টিং লাগলো এবং আমি অবশ্যই চাইবো যে ওনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দীর্ঘায়ু হোক। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। কৌশিকবাবুকে অনেক ধন্যবাদ এরকম একটা ওনার নিজের জীবনের ঘটনা শেয়ার করার জন্য। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি আপনাদেরও কৌশিকবাবুকে কিছু বলার থাকে আপনারাও বলতে পারেন কমেন্টের মাধ্যমে। আর যদি ভালো লাগে প্লিজ এই ঘটনাগুলোকে একটু সকলের সাথে শেয়ার করে দিন, আপনারা ফেসবুক হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমেই শেয়ার করে দিতে পারেন। আজ এ পর্যন্তই রইল, আবার পরবর্তী এপিসোডে দেখা হবে। নমস্কার।